ভরসা আলহামদুলিল্লাহ। তো দেখো আমি তোমাদের প্রথম একটু বলি, প্রথম কথা হচ্ছে হলো নাম্বার ওয়ান একটা জিনিস মনে রাখবা, তোমাদের বোর্ডে যে আর্থিক বিবরণীটা আসবে এটা একদম সহজ একটা আর্থিক বিবরণী আসবে, মানে একটা তো না দুইটা প্রশ্ন আসবে এবং এই দুইটা প্রশ্ন খুবই সহজ টাইপের আসবে। মানে এই নিয়ে তুমি মানে একদম ভয় পাওয়ার কোনো সুযোগই নাই বা ভয় পাওয়ার কোনো কারণই নাই যে তুমি মনে করলা যে স্যার আমি তো টেস্ট পরীক্ষায় কলেজে টেস্ট পরীক্ষায় বিশাল কঠিন প্রশ্ন করছিল, স্যার আমি তো সমন্বয় দিছিল 8-9টা সমন্বয় মানে তো বুঝতে পারছো প্রশ্নের নিচে, স্যার আমি তো দেখে মানে আমি অঙ্কই করতে পারি নাই, স্যার আমি তো ওই সময় ধরে নিছি যে জীবনে এই আর্থিক বিবরণী আমার জন্য না। তারপর মাঝখানে একটা ছেলে কমেন্ট করছে, মানে কি কমেন্ট করলো যে স্যার ছেলেরা হচ্ছে কমার্সের ছেলেরা হচ্ছে কারো রূপেও আটকায় না কারো গুণেও আটকায় না, ওরা শুধু আর্থিক বিবরণীতে আটকায়। তার মানে বুঝতে তো পারতেছো যে আর্থিক বিবরণীতে আটকে যাচ্ছে সবাই। তো এটা আসলে মেইন কারণ হচ্ছে যতটা আমরা ভয় পাই আসলে কি ততটা ভয় পাওয়া, বোর্ডে কোশ্চেন সহজ করে। আমি সহজ করে বলি, তোমরা এসএসসি যখন 9-10-এ ছিলা, যারা কমার্স ম্যাক্সিমামই তো কমার্স ব্যাকগ্রাউন্ডে 9-10-এ যখন ছিলা, ওই সমাজে তোমরা মূল বইয়ে যে বা উদাহরণে যে সৃজনশীল গুলো করছো ওইগুলোই ঘোড়া রান্ডা, মানে এগুলো মানে একদম মানে সেম, জাস্ট 19-20 কয়েকটা জিনিস একটু এটা প্র্যাকটিস করলেই হয়ে যায়, বুঝছো? এটা হলো প্রথম কথা। আর অঙ্কগুলো সহজ আসে, বোর্ডের কোশ্চেন সহজ আসে। দেখো আমি তোমাদের আজকে যে প্রশ্নটা সমাধান করাবো ইনশাল্লাহ, এই কোশ্চেনটা হচ্ছে তোমার ঢাকা বোর্ডের কোশ্চেন। এখন ঢাকা বোর্ড এরাই তো কোশ্চেন সবচাইতে স্ট্যান্ডার্ড করে, তাই না? বা সব থেকে সবাই কোশ্চেন স্ট্যান্ডার্ড করে, তবে ঢাকা বোর্ড এটা কি মানে একদম আমাদের রাজধানী, আমাদেরই তো রাজধানী নাকি। সো এইখানে মনে করো মানে মানে কোশ্চেনটা সবাই একটু মনে করে ঢাকা বোর্ডের কোশ্চেন এই সেই, আসলে বোর্ড কোনো ম্যাটার না, ঠিক আছে? বোর্ডে প্রত্যেকটা বোর্ডেই কোনোবার কোনো না কোনো সাবজেক্টে একটু কোশ্চেন হার্ড করে ফেলে, এটা প্রত্যেকটা বোর্ডেই, খালি নাম দোষ হয় যে কুমিল্লা বোর্ডের, ঠিক আছে? এই তো ব্যাপারটা এরকম না সব বোর্ডে। তুমি যশোর বোর্ডের বাচ্চাদের কথা বলো, ও বলবে আমার কাছে সবচাইতে যশোর বোর্ড কঠিন। তুমি রাজশাহী বোর্ডের বাচ্চা দেখো, ও বলবে আমার কাছে রাজশাহী বোর্ড সবচেয়ে কঠিন, এরকম, ঠিক আছে? তো যাই হোক, মূল ব্যাপার হচ্ছে এই যে কোশ্চেন, দেখো একটা লেটেস্ট প্রশ্ন, তুমি 25 সালে পরীক্ষা দিবে, এলো 24 সালের কোশ্চেন তোমাদের প্রশ্নে। তোমরা পরীক্ষা হলে যাও দেখবা যে এই যে দেখো, এই যে মনে করে এখানে যে সমন্বয়গুলো আছে, এই সমন্বয়গুলোই মূলত তোমরা আটকে যাও। তো এই সমন্বয়গুলো আমরা প্র্যাকটিস করবো, আমি তোমাদের অঙ্কগুলো করাই দেবো ইনশাল্লাহ। এবং দেখবা এগুলো হচ্ছে ওই প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের ভিতরে খুব বেশি ফারাক নেই, সামান্য একটু ফারাক আছে, সামান্য একদম ছোটখাটো কিছু পার্থক্য আছে। এগুলো চলো অঙ্ক করতে গেলেই তোমরা বুঝতে পারবা। আর কারো যদি বেসিক দেখার দরকার হয় এই ক্লাস শেষ করে, যেটা বেসিক মনে হবে যে আমি একটু বেসিকটা দেখা দরকার, তুমি ইউটিউবে যে সার্চ দিলে প্রথম দিকে আমাদের ভিডিও পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? এবং এইটার উপর আমরা খুব সুন্দর একটা প্লে লিস্ট করে রাখছি, কেমন? তোমরা চাইলে প্রথম 7টা ভিডিও দেখলেই হয়ে যাবে এই পঞ্চম অধ্যায়ে। তো চলো আমরা আর কথা না বাড়ি, প্রথমে আমরা চলে যাই হচ্ছে হলো এটা হচ্ছে আমাদের কোশ্চেন কি, ঢাকা বোর্ড 2024 সাল। তো এখানে প্রশ্ন একটু যদি পড়ি, ক খ গ কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন 10 লাখ টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত। 2023 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়া মিল নিম্নরূপ। এই হলো ক খ গ রেওয়া মিল, এইখানে একটা অংশ দেওয়া আছে, আর একটা অংশ হচ্ছে এই যে এগুলো হচ্ছে রেওয়া মিলের অংশ। তোমাদের মেইন প্রবলেম হয় হচ্ছে এই সমন্বয়ে, ঠিক আছে? এই সমন্বয় তোমরা মনে রাখবে, এই রেওয়া মিলে যত এন্ট্রি আছে এই এন্ট্রিগুলো আমাদের যে 3টা ধাপ, বিশদায় বিবরণী, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব বা সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, এই 3টা ধাপের যে কোনো এক জায়গাতে যাবে। আর এই সমন্বয়ের যে এন্ট্রিগুলো থাকবে এই যে এন্ট্রিগুলো 2 জায়গাতে যাবে, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবা, মানে 2 জায়গায় ট্রিটমেন্ট হবে। আর এই যে এন্ট্রিগুলো, তারপর এই যে এগুলো কি রেওয়া মিলের এন্ট্রি, তার মানে এগুলো আমাদের এক জায়গায় ট্রিটমেন্ট হবে, কেমন? মানে এক জায়গাতে যাবে, আর কোথাও যাবে না, তবে এইগুলো ন্যূনতম 2 জায়গাতে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে সমন্বয় কি দেওয়া আছে, যেহেতু এইটাই তোমাদের সব থেকে ভয়ের কারণ, তাহলে আমরা একটু সমন্বয়টা পড়ি, চলো দেখি কি কি দেওয়া আছে। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 1,40,000 টাকা। ওকে, ভালো কথা। সমাপনী মজুত পণ্য যদি 2টা মূল্য দেওয়া থাকে আমরা সবসময় কম মূল্যটা নেই বা ছোট মূল্যটা নেই। 2 নম্বর সমন্বয় কি বলছে, আচ্ছা এটা একটু গোল দিয়ে দিই আমি। 1 নম্বর সমন্বয় হচ্ছে হলো সমাপনী মজুত পণ্য মূল্যায়ন, আর 2 নম্বর সমন্বয় কি, বকেয়া মজুরি 5,000 টাকা। আমরা জানি সকল প্রকার বকেয়া আমরা যোগ করি, সকল প্রকার অগ্রিম আমরা বিয়োগ করি, কেমন? আচ্ছা, তোমরা একটু কমেন্ট পরে করো, আমি তোমাদের সবার কমেন্ট পড়বো, ঠিক আছে? যাদের গুরুত্বপূর্ণ কোনো কথা আছে একটু পরে লেখো, কেমন? আচ্ছা, এরপর আসো 3 নম্বর কোশ্চেনে কি বলছে, প্রাপ্য হিসাবের 2,000 টাকা আদায়যোগ্য নয়। এই যে প্রাপ্য হিসাব মানে দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়, এটা হলো নতুন অনাদায়ী পাওনা। আমরা জানি সমন্বয়ে যা থাকে সবই নতুন, তার মানে এই যে টাকাটা আদায়যোগ্য না এটা হলো নতুন অনাদায়ী পাওনা। এবং সাথে আবার বলছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তাহলে অবশিষ্ট, আর আমরা জানি এই অনাদায়ী পাওনা যে সঞ্চিতিটা এটা হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এবং এটা অলওয়েজ নিট প্রাপ্য হিসাবের উপরে ধার্য করতে হয়। এটা আমরা অঙ্ক করার সময় ডিটেইল বুঝবো, কেমন?
এরপরে এটা গেছে হচ্ছে কয় নাম্বার, 3 নাম্বার। এরপরে 4 নাম্বার, আসবাবপত্রের উপরে 10% অবচয় ধার্য করতে হবে। তার মানে আসবাবপত্রের উপরে 10% অবচয়, আসবাবপত্র যেটা আছে ওটার উপরে 10% অবচয় ধার্য করো। এখন দেখো, এখন এই মাত্র 4টা সমন্বয়। এখন তোমরা যারা এতদিন এই যে মানে কলেজে পরীক্ষা দিছো, মূল বইয়ের উদাহরণের অঙ্ক টঙ্ক করছো, সেখানে দেখছো যে মনে করো 9টার নিচে কোনো সমন্বয় নেই। তো এখানে দেখো সারা বাড়ি আসছে 4টা। তুমি যে কালকে পরীক্ষা দিবা না, পরশুদিন, তো পরশুদিন বলতে বোঝাচ্ছি যে 13 তারিখ, তুমি 13 তারিখ যে পরীক্ষা দিবা না, ওই 13 তারিখে যাও দেখবে এরকম 3-4টা এন্ট্রি দিছে। এত ভয় কেছেন আমার প্রশ্নের উত্তর দাও, এত ভয় পাওয়ার কি আছে? এখন এটা তোমার ভয়টা কে দিল? এটা তো প্রথম পত্রের 9ম অধ্যায় আর্থিক বিবরণী যদি কেউ পারে ভালো মতন, এই 2য় পত্রের 5ম অধ্যায়ের আর্থিক বিবরণী সে খালি খালি পারার কথা। ভয় পাওয়ার কিছু নাই, একটু প্র্যাকটিস করে গেলেই পারবে। এর জন্য কোনো কিছু লাগবে না, কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে সে নিজেই বুঝতে পারবে কেমনি কি। আর আমি এখন করাই দিচ্ছি, দেখো একটু সময় দিতে হবে কিন্তু বাবা, ঠিক আছে? আমি জানি এই যে এখন 500+ স্টুডেন্ট আসো, আমি যখন অঙ্ক শুরু করে দেবানি তখন এত স্টুডেন্ট আর থাকবা না, কিন্তু যারা একটু থাকবে তারা কিন্তু ইনশাল্লাহ পারবে, ঠিক আছে? তো একটু থাকো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো প্রশ্নের ক দাগে কি বলছে, ক দাগে বলছে হচ্ছে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করে। এখন তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে, স্যার ভ্যাট চলতি হিসাব, এটা তোমরা অনেকেই জানো যে ভ্যাট চলতি হিসাব কিন্তু প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে আসে। তো ভ্যাট চলতি হিসাবের ভিতরে 3টা আইটেম আসে। তো চলো আগে আমরা ভ্যাট চলতি হিসাবের ছকটা টেনে ফেলি, কেমন? খেয়াল করো। ভ্যাট চলতি হিসাবের প্রথমে আমরা খতিয়ানের যে ঘরটা, সেই ঘরটা টেনে ফেলবো, কেমন? অলরাইট, 1, 2, 3, খালি খালি বিশাল একটা, মনে করো যে এটা কি না কি জানো, ঠিক আছে? হ্যাঁ, এ আমার দ্বারা সম্ভব না, তোমার দ্বারাই সম্ভব। একটু খেয়াল করো, দেখো জাবেদা পৃষ্ঠা, তিনটা আইটেম আসে। ভ্যাট চলতি হিসাব মানেই 3টা আইটেম, এটা মনে রাখবো অলওয়েজ। ভ্যাট চলতি হিসাব মানেই কয়টা আইটেম বলো? 3টা আইটেম। ভ্যাট চলতি হিসাব মানেই 3টা আইটেম, কেমন? আচ্ছা, এখানে লিখবা জের বা ব্যালেন্স লিখলে হয়, একই কথা। এখানে লিখবা টাক। আচ্ছা, এই কর্নারে একটু চাইলে লিখে দিতে পারো হিসাবের কোড নাও। আচ্ছা, এবার উপরে প্রতিষ্ঠানের নাম লিখে নিও, ঠিক আছে? এখন ভ্যাট চলতি হিসাবের ভিতর 3টা আইটেম আসে, সবসময় মনে রাখবা 3টা আইটেম। কি কি দেখো, আমি পাশে লিখে দিচ্ছি। 1 নাম্বার আসবে হচ্ছে ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্স, সরি ভ্যাট চলতি হিসাব, হ্যাঁ ভ্যাট চলতি হিসাবে, তো সরি ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্স আসবে 1 নাম্বারে, ব্যালেন্স, ঠিক আছে? 2 নাম্বার আসবে হচ্ছে ক্রয় ভ্যাট, এটা একদম সিরিয়ালি মনে রাখবা। 2 নাম্বারে কি আসবে? ক্রয় ভ্যাট, খেয়াল করো। আর 3 নাম্বারে কি আসবে? বিক্রয় ভ্যাট। এই 3টা আইটেম আসবে। এই 3টা আইটেম যে পারবে সে ভ্যাট চলতি হিসাব করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবা ক্রয় ভ্যাট অবশ্যই ডেবিট দিকে যাবে, আর বিক্রয় ভ্যাট অবশ্যই ক্রেডিট দিকে যাবে। আর এটা হচ্ছে ব্যালেন্সটা ডেবিট দিকে যদি থাকে তাহলে ডেবিট দিকে যাবে, ব্যালেন্সটা যদি ক্রেডিট দিকে দেওয়া থাকে তাহলে ক্রেডিট দিকে যাবে। এইটা হচ্ছে ভ্যাট চলতি হিসাব। তো চলো প্রথমে কি আছে। আচ্ছা, তোমাদের কমেন্ট পড়বো, একটু পরেই পড়তেছি বাবারা, একটু পরেই পড়তেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো দেখো খেয়াল করো, এখানে প্রথমে আসবে ব্যালেন্স। এখন আমরা চলো অঙ্কের ভিতরে দেখি ঢাকা বোর্ড 24 সালে কি কি ব্যালেন্স দেওয়া আছে। আচ্ছা, তো দেখো এখানে ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্স কই? নাই, এখানে নাই। এই পাশে দেখি রাবেল, এই যে দেওয়া আছে ভ্যাট চলতি হিসাব। এই যে ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্স কত টাকা? 15,000 টাকা। কিন্তু এখন আল্লাহ তোমার কাছে দোয়া চাই যেন প্রশ্নে কোনো ভুল না থাকে, মান সম্মান যেন থাকে। এই অঙ্ক করার পরে যদি লাস্টে যদি দেখি কোনো অ্যামাউন্টে সমস্যা রয়েছে, আল্লাহ রে আল্লাহ। আসো, তো ভ্যাট চলতি হিসাবে দেখো টাকাটা কিন্তু ক্রেডিট দিকে দেওয়া আছে। কোন দিকে দেওয়া আছে? এই যে দেখো ক্রেডিট দিকে দেওয়া আছে। তার মানে এটা হলো ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট উদ্ধৃত। এবং এই যে ভ্যাট চলতি হিসাব রেওয়া মিলের ভিতর যেটা দেওয়া থাকবে ওইটাই হলো কি তোমার ব্যালেন্স। তার মানে আমরা ওইটা এখন ক্রেডিট দিকে নিয়ে নিব, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো ব্যালেন্স লিখলেও হয় বা ভ্যাট চলতি হিসাবের লিখলেও হয়, ভ্যাট চলতি হিসাবের উদ্ধৃত।
ব্যালেন্স কত টাকা? ক্রেডিট দিকে 15,000 টাকা। তাহলে আমরা ক্রেডিট দিকে 15,000 টাকা লিখবো। এটা ব্যালেন্স, যেহেতু ব্যালেন্সের ঘরে চলে যাবে। মানে এই যে টাকাটা, এই টাকাটা আমরা সরাসরি একদম ব্যালেন্সের ঘরে নেব, কারণ এটা ব্যালেন্স। কেমন? আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো, এটা আমরা নিলাম ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্স। আর এখানে তারিখের ঘরে এটা ফাঁকা রাখলেও হয়, আর তারিখ যদি দাও তাহলে লিখবে জানুয়ারি 1। এরপরে নেক্সটে আমরা কি জানি, নেক্সটে কি আসবে? ক্রয় ভ্যাট। এখন মনে রাখবা, এই ক্রয় ভ্যাট আর বিক্রয় ভ্যাট যেটাই হোক না কেন, এটা অলওয়েজ নিট ক্রয় এবং নিট বিক্রয়ের উপর ধার্য হবে। কি বলছি বলো? এই ক্রয় ভ্যাট ধার্য হবে কার উপরে? নিট ক্রয়। আর নিট ক্রয় কেমন নির্ণয় করে তোমরা তো জানো, ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ দিয়ে, ক্রয় বারটা বিয়োগ দিয়ে নিট ক্রয় বের করতে হয়, এবং ওই নিট ক্রয়ের উপরে কি ধার্য করতে হয়? ভ্যাট, মানে তোমার ভ্যাট ধার্য করতে হয়। আর এই বিক্রয় ভ্যাট এটাও ধার্য করতে হবে কার উপরে? নিট বিক্রয়ের উপরে। বিক্রয় ভ্যাট ধার্য করতে হবে কার উপরে? নিট বিক্রয় উপরে। এখন নিট বিক্রয় কিভাবে বের করে? বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বারটা প্লাস অলিখিত বিক্রয়, তারপরে সবার শেষে যে বের হবে বিক্রয় ভ্যাট, মানে সরি নিট বিক্রয়। ওই নিট বিক্রয়ের উপরে বিক্রয় ভ্যাট ধার্য করতে হবে। অলরাইট, এবার আসো দেখো এখানে কি বলছে, আমরা দেখি অঙ্কের ভিতরে কি আছে। এই দেখো, অঙ্কের ভিতরে আছে পণ্য ক্রয় এবং আছে পণ্য বিক্রয়। এখন এই ক্রয় উপরে কিন্তু এই 15% ভ্যাট ধার্য করা যাবে না। আমরা কার উপর ধার্য করব ভ্যাটটা? নিট ক্রয়ের উপরে। কার উপর ধার্য করব? নিট ক্রয়ের উপরে। এবার দেখো, এই পণ্য ক্রয় দেওয়া আছে কত টাকা? আমরা যদি দেখি, পণ্য ক্রয় দেওয়া আছে 1,38,000 টাকা। অলরাইট, 1,38,000 টাকা পণ্য ক্রয়। আর বিক্রয় কত টাকা? বিক্রয় আছে তার পাশেই দেওয়া 2,07,000 টাকা। একটু খেয়াল করো, এখন এই যে পণ্য ক্রয় দেওয়া আছে যে 1,38,000 টাকা, এখন দেখতে হবে এর সঙ্গে ক্রয় ফেরত, ক্রয় বার্তা, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, অলিখিত ক্রয়, হ্যাঁ, এগুলো কোনো কিছু আছে কিনা। তো আমরা যদি অঙ্কের ভিতরে দেখি, ক্রয় ফেরত এরকম কোনো কিছুই নাই, ক্রয় বার্তাও নাই, আর প্রশ্নের যদি সমন্বয় দেখি এখানে কোনো অলিখিত ক্রয়ও নাই। তার মানে এই অঙ্কে যেটা ক্রয় সেইটাই নিট ক্রয়। তাহলে নিট ক্রয় কত আছে? 1,38,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব ক্রয় ভ্যাট। কি ভ্যাট? ক্রয় ভ্যাট। এই যে ব্যালেন্স লেখার পরেই আসবে এই যে ক্রয় ভ্যাট। ঠিক আছে, এখানে লিখলাম ক্রয় ভ্যাট। এখন ক্রয় ভ্যাট কার উপর ধরতে হবে? নিট ক্রয়ের উপর। এখন নিট ক্রয় কত আছে? যেহেতু এই অঙ্কে ক্রয় আছে আর কিছু নাই, সেহেতু এটাই নিট ক্রয়। নিট ক্রয় কত? 1,38,000 টাকা। তাহলে চলো লিখবো 1,38,000 টাকা। এখন দেখো, এখানে একটা বিষয় আছে। এখন তোমরা যদি এই 1,38,000 উপরে এই সরাসরি 15% ধার্য করো তাহলে ভুল হয়ে যাবে। এই 1,38,000 যদি সরাসরি তুমি 15% ভ্যাট ধার্য তাহলে ভুল হয়ে যাবে। এই 1,38,000 উপরে সরাসরি 15% ভ্যাট ধার্য করা যাবে না। কেন যাবে না তোমরা অলরেডি বুঝতে পারতেছো, কারণ এখানে এই যে ভ্যাট সহ কথাটা বলা আছে। কি কথাটা বলা আছে বলো? ভ্যাট সহ। তাহলে ভ্যাট সহ কথাটা যদি বলা থাকে, তখন আমরা একদম যে টাকাটা আমাদের নিট ক্রয় থাকে ওইটার উপর আমরা সরাসরি কিন্তু ভ্যাটটা ধার্য করতে পারি না। আমরা কিভাবে ভ্যাটটা ধার্য করি? তার মানে এই 1,38,000 উপর আমরা কিভাবে 15% ভ্যাট ধার্য করব? 1,38,000-কে আমরা গুণ 15 ভাগ 115 দিব। কি বলছি বলো? গুণ 15 ভাগ 115 দিব। ধরো মনে করো যদি এরকম বলে ভ্যাট সহ 10%, তাহলে আমরা যে টাকাটা থাকবে সেই টাকাটাকে গুণ 10 ভাগ 110 দিব। ঠিক আছে, মানে এই যে পার্সেন্টেজটা থাকবে, ধরো এখানে 15% থাকলে উপরে 15 দিয়ে গুণ করব, নিচে 115 দিয়ে ভাগ করব। কথা বুঝাইতে পারছি? অলরাইট, আচ্ছা, তাহলে 1,38,000-এর গুণ 15 ভাগ 115, একটু ক্যালকুলেটর লাগবে। করলে বের হয় 18,000। কত হাজার? 18,000। এখন এই 18,000 টাকা আমরা কোন দিকে নিব? এই যে আমরা কিন্তু লিখছি ক্রয় ভ্যাট অবশ্যই ডেবিট দিকে যায়, তাহলে 18,000 টাকা আমরা কোন দিকে লিখবো? ডেবিট দিকে লিখবো। এখন খেয়াল করো, এটা যদি ডেবিট দিকে থাকে আর এই জেডটা আছে কিসে? ক্রেডিট দিকে, তাহলে দেখো এটা আছে 15,000 ক্রেডিট দিকে, 18,000 আছে ডেবিট দিকে। তাহলে আমরা জানি ক্রেডিট ডেবিট কি হয়? ভিন্ন রকম। ক্রেডিট ডেবিট কি একই না ভিন্ন? ভিন্ন। তার মানে এখানে বিয়োগ হবে। তার মানে এই 15,000 থেকে 18,000 যদি বিয়োগ করি তাহলে হয় -3,000। যেহেতু মাইনাস আসছে সেহেতু টাকাটা আর আমরা এই ক্রেডিট পাশে বসাইতে পারবো না, এটা আমাদের ডেবিট পাশে বসাই দিতে হবে 3,000। বুঝাতে পারলাম? আচ্ছা, এরপর আসে বিক্রয় ভ্যাট। এবার আমরা লিখে ফেলি, চলো বিক্রয় ভ্যাট। আচ্ছা, বিক্রয় ভ্যাটও কার উপর ধার্য করতে হবে? আমরা জানি বিক্রয় ভ্যাটও নিট বিক্রয়ের উপরে ধার্য করতে হয়। তো চলো অঙ্কের ভিতরে দেখি নিট বিক্রয় কি আছে। অঙ্কের ভিতরে বিক্রয় আছে কত টাকা দেওয়া আছে? 2,07,000 টাকা। এখন এই অঙ্কে কিন্তু কোথাও তোমার হচ্ছে হলো কি বলো এটারে, তোমার হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা, অলিখিত বিক্রয় এরকম কোনো কিছু নাই। সমন্বয়ে অলিখিত বিক্রয় বা ক্রয় থাকে সেটাও কিন্তু নাই। কেমন? আচ্ছা, তার মানে এই অঙ্কে যেটা তোমার হচ্ছে হলো কি,
যেটা বিক্রয় সেটাই নিট বিক্রয়। তাহলে এই 2,07,000-এরও আমাদের কত পার্সেন্ট ধরতে হবে? 15%। কিন্তু যেহেতু ভ্যাট সহ বলা আছে সেই তো আমাদের এই 2,07,000-কে 2,07,000-কে আমাদের কি করতে হবে? গুণ 15 ভাগ 115 করতে হবে। ভ্যাট সহ বললেই গুণ 15 ভাগ 115, ভ্যাট সহ বললেই গুণ 15 ভাগ 115, ভ্যাট সহ বললেই গুণ 15 ভাগ 115। কেমন? আচ্ছা, এবার আসি 2,07,000 ইন্টু গুণ 15 ভাগ 115। হায় আল্লাহ, 2,07,000 2,07,000-ই তো, 2,07,000 গুণ 15 ভাগ 115, 27,000। কত হাজার? 27,000। এখন দেখো, আমরা জানি বিক্রয় ভ্যাট কোন দিকে যায়? ক্রেডিট দিকে যায়। তাহলে এই যে বিক্রয় ভ্যাটের যে 27,000 টাকা, এটা আমরা কোন দিকে নিব? অবশ্যই ক্রেডিট দিকে নিব, কারণ এটা এইটুকু ক্যালকুলেশন করে আমাদের 27,000 টাকা বের হয়েছে। এবার খেয়াল করো, যে এর অবশিষ্ট ছিল কত? 3,000 টাকা। এখন এই 3,000 আছে ডেবিটে, আর তোমার হচ্ছে এই যে 27,000 টাকা নতুন আসছে, এটা আসছে কিন্তু ক্রেডিটে। আর আমরা জানি ডেবিট ক্রেডিট ভিন্ন, তাই কি হবে? বিয়োগ হবে। তাহলে 3,000 থেকে যদি 27,000 আমরা বিয়োগ করি, 3,000 বিয়োগ 27,000 যদি করি, তাহলে হয় -24,000। তাহলে যেহেতু মাইনাস ফিগার আসছে, সেটা কিন্তু এটা আমরা ডেবিটে বসাইতে পারবো না, এটা ক্রেডিট সাইডে চলে যাবে। কত হাজার? 24,000। মাইনাস তাই ব্র্যাকেট ট্র্যাকেট দেওয়া লাগবে না। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে 24,000। আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি, এই যে ক্রেডিট দিকে আসবে উত্তরটা কত টাকা? 24,000 টাকা। এই যে আমাদেরও কি এই ক্রেডিট দিকেই আসছে, এই যে দেখো ক্রেডিট দিকে আসছে কত টাকা? 24,000 টাকা। এটাই উত্তর। অলরাইট, সবাই বুঝতে পারছো ভ্যাট চলতি হিসাব? এই ভ্যাট চলতি হিসাবে যাদের প্রবলেম বা এই ভ্যাট চলতি হিসাবে, আচ্ছা আমি এই ভিডিওটা একটু শেয়ার করি, ঠিক আছে? একটু শেয়ার করে দিই। আমার যে মানে পেইড ব্যাচের যে স্টুডেন্টরা আছে ওদের একটু শেয়ার করে দিই, কেমন? পেইড ব্যাচের স্টুডেন্টদের একটু শেয়ার করে দিই। অলরাইট, আচ্ছা এটা সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। ওরে বাবা, অলরেডি ভিডিও শেয়ার করছে তারা, অ্যাক্টিভ। সবাই শেয়ার করছে। আমি মনে করছি ওনারা মনে হয় শেয়ার করেন নাই। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আলহামদুলিল্লাহ সবাই দেখতেছেন ক্লাস, অসংখ্য ধন্যবাদ। এখানে না বোঝার বা না পারার কোনো কিছু নেই। বলেন এখানে কি বোঝেন নাই আপনি, বলেন। হ্যাঁ, আচ্ছা এবার আসেন। এরপরে খদাগে কি বলছে? খদাগে বলছে হচ্ছে হলো আয় বিবরণীর মাধ্যমে মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় করো। তার মানে এখানে মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় করতে বসে। তার মানে এটা হলো বিশদ আয় বিবরণীর একটা ছোট্ট অংশ করতে বসে, ঠিক আছে? আমরা জানি বিশদ আয় বিবরণীতে আমরা টোটাল 4টা মুনাফা নির্ণয় করি যৌথ মূলধনের ক্ষেত্রে। কি কি? মোট মুনাফা, পরিচালন মুনাফা, নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা। কি বলছি? মোট মুনাফা, পরিচালন মুনাফা, কর পূর্ববর্তী নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা, ঠিক আছে? এই 4টা মুনাফা নির্ণয় করি, কেমন? আচ্ছা, তো চলেন আমরা নির্ণয় করে ফেলি। দেখো এখানে কিন্তু আমাদের শুধু মোট মুনাফা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এখানে আংশিক লিখে দিতে পারি। টাকার ঘর অবশ্যই 3টা দিবা, ঠিক আছে? বিবরণ আচ্ছা, উপরে অবশ্যই প্রতিষ্ঠানের নাম এবং তারপরে লিখবা বিশদ আয় বিবরণী, তারপর লিখবা এত সালে এত তারিখে সমাপ্ত বছরের জন্য। এগুলো কিন্তু লিখে দিও, তা নাহলে কিন্তু মার্ক একটু কম আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। না, ব্যালেন্স সবসময় যে ক্রেডিট হবে তা না,
আকবর, ব্যালেন্স তোমার রেওয়া মিলে দেওয়া থাকবে। রেওয়া মিলে যদি ডেবিট দিকে দেওয়া থাকে তাহলে ডেবিট ব্যালেন্স, আর রেওয়া মিলে যদি ক্রেডিট দিকে দেওয়া থাকে তাহলে ক্রেডিট ব্যালেন্স। যেমন এই অঙ্কে টাকাটা দেওয়া ছিল ক্রেডিট দিকে, ভ্যাট চলতি হিসাবে, এই জন্য আমরা ক্রেডিট ব্যালেন্স ধরছি। এটা ডেবিট দিকেও থাকতে পারে, সমস্যা নাই, ঠিক আছে। তুমি যে দিকে থাকবে তোমার খতিয়ানে তুমি সেই দিকে নিয়ে করবা। দেখো এখানে আমাদের করতে বসে মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয়। এখন মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয়ের সূত্র কি? নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করি। তাহলে প্রথমে আমাদের নিট বিক্রয় বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখবো নিট বিক্রয়। প্রথমে লিখলাম বিক্রয়। আচ্ছা, বিক্রয় অঙ্কে কত দেওয়া আছে? বিক্রয় দেওয়া আছে এই যে পণ্য বিক্রয় হচ্ছিল 2,07,000 টাকা। এটা থেকে আমরা বিয়োগ করব কি? বিক্রয় ভ্যাট। আমরা জানি বিক্রয় থেকে বিক্রয় ভ্যাট সবার শেষে বিয়োগ করে দিতে হয়। তাহলে বিক্রয় ভ্যাট এটা অলরেডি আমরা কত আগে নির্ণয় করেছি। তো বিক্রয় ভ্যাট কত টাকা? বিক্রয় ভ্যাট হচ্ছিল আমাদের 27,000 টাকা। বিক্রয় ভ্যাট এই যে এই ক্যালকুলেশনটা করে কত বের হয়েছিল? 27,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো কত? 27,000 টাকা। বিক্রয় থেকে বিক্রয় ভ্যাট অবশ্যই বিয়োগ যাবে, অবশ্যই কি যাবে? বিয়োগ যাবে। তাহলে 2,07,000 থেকে সম্ভবত 1,80,000 হয়। 2,07,000 বিয়োগ 27,000, 1,80,000। এই 1,80,000 নাম হলো কি? আমাদের নিট বিক্রয়। এই নিট বিক্রয় থেকে আমাদের কি বিয়োগ দিতে হয়? বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখবো বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে সর্বপ্রথম আসে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা অঙ্কের ভিতরে আসি, বিক্রিত পণ্যের ব্যয় কই আছে? তো অঙ্কের ভিতরে সর্বপ্রথম আমাদের কি নিতে হবে? প্রারম্ভিক মজুত পণ্য। তো আমরা অঙ্কের ভিতরে দেখি, এই যে দেখো দেখো মজুত পণ্য 1,1,23, তার মানে এটা কি? প্রারম্ভিক মজুত পণ্য। কত টাকা? 35,000 টাকা। তো চলো প্রথমে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য নিতে হবে। প্রারম্ভিক মজুত পণ্যের টাকাটা অলওয়েজ সেকেন্ড কলামে লিখবা। এরপর আমাদের লাগবে নিট ক্রয়। তাহলে প্রথমে লাগবে হচ্ছে ক্রয়। তো ক্রয়ের টাকা প্রশ্নে কত দেওয়া আছে? ক্রয় দেওয়া আছে হচ্ছে আমাদের 1,38,000 টাকা। এটা আমরা ফার্স্ট কলামে লিখবো 1,38,000। এই ক্রয় থেকে আমরা অবশ্যই ক্রয় ভ্যাটকে বিয়োগ করব। ক্রয় ভ্যাট যেটা আমরা অলরেডি কদ আগে কিন্তু নির্ণয় করেছি। ক্রয় ভ্যাট কত টাকা ছিল? ক্রয় ভ্যাট ছিল হচ্ছে 18,000 টাকা। ক্রয় ভ্যাট কত? 18,000 টাকা। ক্রয়ের টাকাটা আমাদের কিন্তু এই ফার্স্ট কলামে লিখতে হবে, কেমন? তাহলে 1,38,000 মাইনাস 18,000, 1,20,000। এটার নাম কি? ক্রয়, নিট ক্রয়। এরপরে কি আসে? এর ভিতরে কিছু প্রত্যক্ষ খরচ আছে। প্রত্যক্ষ খরচ কোনগুলো? যে খরচগুলো ক্রয়ের সঙ্গে সরাসরি যুক্ত বা সরাসরি জড়িত। সেই খরচগুলো কি? মজুরি, ডকচার্জ, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ক্রয় পরিবহন, জ্বালানি, নগর শুল্ক, ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটু অঙ্কের ভিতরে দেখি, ঠিক আছে। আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব, ঠিক আছে। আচ্ছা একটু দেখি কি বলছে এর ভিতরে। আমরা একটু দেখি মজুরি, ডকচার্জ আছে। এই যে মজুরি আছে, এই যে মজুরি আছে, তার মানে এটা একটা প্রত্যক্ষ খরচ, একটা পাইলাম। আর নাই, একটা আছে। এখন মজুরি কি বকেয়া টকে আছে? এই যে আবার বকেয়া আছে মজুরি, তার মানে মজুরির সঙ্গে কাজ আছে। বকেয়া আছে 5,000, বকেয়া মজুরি কত? 5,000। তার মানে এই বকেয়া 5,000 টাকা কি করতে হবে? যোগ করতে হবে। আমরা জানি বকেয়া কি হয়? সকল প্রকার বকেয়া এটা আমরা যোগ করে সমন্বয় করি, আর সকল প্রকার অগ্রিম এটা আমরা বিয়োগ করে সমন্বয় করি, কেমন? বকেয়া যোগ অগ্রিম বিয়োগ, অলরাইট। আচ্ছা, তো এখন আমরা একটু অঙ্কের ভিতরে দেখি যে অঙ্কের ভিতরে মজুরি কত টাকা ছিল। মজুরি ছিল কত টাকা? মজুরি ছিল 40,000 টাকা। ওকে, আচ্ছা তাহলে আমরা চলো আগে মজুরি লিখে ফেলি। $40,000 যেহেতু সমন্বয় আছে সেহেতু আমরা ফার্স্ট কলামে লিখলাম। লিখবো যোগ বকেয়া। বকেয়া, তো বকেয়া মজুরি কত দেখলাম যেন আমরা? বকেয়া হচ্ছে 5,000 টাকা।
তাহলে আমরা এটার সঙ্গে 5,000 যোগ করে দিব। কি করে দিব? যোগ করে দিব। তাহলে 40 আর 5 কত হাজার? 45,000। এবার আমরা কি করব? এই সেকেন্ড কলামে যেগুলো থাকবে সেগুলো যোগ দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, আমরা যোগ দিয়ে দিই। 1,35,000 প্লাস 1,20,000 প্লাস 45,000 হয় হলো 3 লাখ। এই 3 লাখ থেকে আমাদের সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিতে হয়। বাদ এই সমাপনী মজুত পণ্য অলওয়েজ কোথায় থাকে? সমন্বয়ে থাকে। ঠিক আছে? আমরা যদি সমন্বয়ে খেয়াল করি, দেখো সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 1,40,000 টাকা। তাহলে আমরা এখানে লিখে দেবো কত? 1,40,000 টাকা। এটা আমরা বিয়োগ দিয়ে দিব। ঠিক আছে? 1,40,000 টাকা বিয়োগ করব। ঠিক আছে? তাহলে 1,30,000 সরি 3 লক্ষ মাইনাস 1,40,000 1,60,000। এবার আমরা কি করব? এই 1,80,000 থেকে 1,60,000 বিয়োগ করব, কারণ এই 1,80,000 হলো আমাদের নিট বিক্রয় আর এই 1,60,000 হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের এই নিট বিক্রয় 1,80,000 থেকে এই 1,60,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলেই আমরা পেয়ে যাব আমাদের কি? মোট মুনাফা। তাহলে 1,80,000 থেকে 1,60,000 বিয়োগ করলে থাকে, আমার জায়গা নাই যেহেতু আমি নিচে লিখে দিচ্ছি 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকার নাম কি? অবশ্যই তোমরা লিখে দিবে মোট মুনাফা। মজুত পণ্য কত? শুধু 35,000। মজুত পণ্য কত? শুধু 35,000। দেখছো? আর আমরা এখানে লিখছি 1,35,000। অঙ্ক ঠিক আছে, জাস্ট খালি এখানে একটা অ্যামাউন্ট বেশি লিখে ফেলছি। তাহলে এখানে যদি 35,000 যোগ দেই তাহলে কত হয়? তাহলে 1 লাখ কত হয়? 35,000 প্লাস 1,20,000 প্লাস 45,000, তাহলে হয় 2 লাখ। তাহলে 2 লাখ থেকে 1,40,000 গেলে কত থাকে? 60,000 থাকে, শুধু 60,000 থাকে। তাহলে 1,80,000 থেকে 1,60,000 সরি 1,80,000 থেকে শুধু 60,000 বিয়োগ করলে হয় কত? 1,20,000 টাকা। ঠিক আছে? 1,20,000 টাকা। ঠিক আছে? আচ্ছা, এখানে কে যেন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছিলা। ঠিক আছে? সেই প্রশ্নটা কি জানো? আচ্ছা, এইখানে কে যেন একটা খুব ম্যাথ রিলেটেড একটা কোশ্চেন করছিলা, গুরুত্বপূর্ণ, অনেক পিছনে চলে গেছে। ঠিক আছে? তোমরা এটা একটু সেই কোশ্চেনটা আবার একটু করো। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, 1,20,000 আমি জাস্ট খালি প্রারম্ভিক মূল্যের জায়গায় 35,000 লিখে ফেলছিলাম, হবে হলে 1,35,000। কেমন? আচ্ছা, এরপরে আসো গদাগে কি বলছে দেখি। গদাগে বলছে হচ্ছে হলো আর্থিক অবস্থার বিবরণী। কি বলছে? আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে কোম্পানির মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। এখানে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী যা সম্পদ অংশটুকু করতে বসে বা সম্পদ পাশটুকু করতে বসে। ঠিক আছে? সব করার দরকার নাই। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, তাহলে আর্থিক অবস্থার বিবরণী ছক লাগবে আমাদের। চলো আর্থিক অবস্থার বিবরণী ছক টেনে ফেলি। সিম্পল যে ছক, তবে আর্থিক অবস্থার বিবরণী তো অবশ্যই কিন্তু তোমরা টাকার ঘর 3টা দিবা, মাস্ট। কেমন? একটু মনে রাখো। কেমন? স্যার প্রাপ্য হিসাব প্রাপ্য নোট কি আলাদা? অবশ্যই আলাদা। প্রাপ্য হিসাব হচ্ছিল দেনাদার, আর প্রাপ্য নোট মানে হচ্ছিল যে নোটের টাকা বা যে বিলের টাকা তুমি পাবা। আচ্ছা, একজন কি বলছে যে স্যার এখানে অলিখিত বিক্রয় থাকলে কি করব? ভ্যাট বাদ দিব না? অলিখিত বিক্রয় যদি থাকে, বিক্রয়ের সঙ্গে অলিখিত বিক্রয় আগে যোগ দিবা, তারপরে ভ্যাটের টাকা বিয়োগ দেবা। মোট কথা হচ্ছে হলো সবকিছু যোগ বিয়োগ করার পরে লাস্টে যে ভ্যাটের কাজ, ভ্যাটের কাজ সবার লাস্টে, ভ্যাটের কাজ সবার লাস্টে। ঠিক আছে?
সৈকাতুল, ভ্যাটের কাজ সবার শেষে, বিক্রয়ের সঙ্গে অলিখিত বিক্রয় যোগ করবা, তারপরে যে হচ্ছিল কি বিক্রয় ভ্যাট বিয়োগ করবা, ঠিক আছে? আচ্ছা, শূন্য একটা বেশি হলে খেলা শেষ। কোনো খেলা শেষ না, খেলা শেষ হওয়া এত সহজ না। আর্থিক বিবরণী যদি তুমি সম্পূর্ণ করে রাখে আসতে পারো, তুমি যদি উত্তর মিলাই, ধরো এই যে দেখো আমি একটু আগে যে অঙ্কটা করছি, মনে করো এই যে একটা অঙ্ক আমি কি করছি এইখানে, এই যে আমি এখানে কি করছিলাম যে এইখানে হবে 35,000, আমি ভুলে লিখছি 1,35,000, কারণ আমার এই দিক থেকে একটা আলো আসতেছে, মানে আমি এই দিকটা আপসা দেখি, এটা একটু ঝামেলা হয়, ঠিক আছে? যাক, এটা আমারই মিস্টেক হয়েছে। পরীক্ষার হলে তোমাদের কোশ্চেন তো একদম সামনে থাকবে, এই মিস্টেক তোমাদের হবে না। এখন মনে করো আমি এখানে লিখছি 1,35,000, এখন 1,35,000 লাস্টে উত্তর মেলে নাই, তাহলে আমার এই অঙ্কে কত দিবে বলো? তোমরা অনেকে মনে করো যে এখানে দিবে হলো 0, কিন্তু কোনোদিন এখানে 0 দিবে না, এখানে স্যার সর্বোচ্চ 1 মার্ক কম দিবে তোমারে, ঠিক আছে? কবির, সবসময় কমেন্ট পড়ার চেষ্টা করি বাবা। তোমরা কথা বলো, সেই কথা যদি আমি না শুনি কে শুনবে? তোমাদের কথা তো আমিই শুনবো। তোমাদের কথা না শুনলে আমার ঘুমাবে রাতে? হ্যাঁ, নিজের ঘুম কামায় কাদের জন্য ক্লাস নিচ্ছি? তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, অলরাইট? তোমাদের কথা শুনবো বিধায় তো আসছি এত রাতে। আচ্ছা আসো, এবার আসো, আর্থিক বিবরণীর ছক টানতে হবে, কেমন? বেসিক সহ বুঝাই দিচ্ছি, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? যারা আর্থিক অবস্থার বিভিন্ন আগে পিছিয়ে কোনোদিন করো নাই তারাও পারবা। এত সহজ একটা জিনিস, এত কঠিন কিছু না বাবা। তোমরা এটার যে পরিমাণ একটা ট্যাবও বানাই রাখছো, আমার কষ্ট লাগে তোমাদের চিন্তা ভাবনা দেখলে। আসলে এই একটা চিন্তা ভাবনা যে আর্থিক বিবরণী এমন কঠিন, পারবে না। হ্যাঁ, 10 জনে যা পারে তুমিও তা পারবা, না পারার কিছু নাই। সহজ জিনিসে ভয় দিয়ে, দোষ তো তোমাদের তো একটু আছে, স্যারদেরও আমাদের একটু আছে, বুঝছো? আচ্ছা, এখানে যেহেতু শুধুমাত্র সম্পদ পাস করতে বসে, দেখো এখানে কিন্তু শুধুমাত্র কোন পাস করতে বসে? এখানে শুধু এই যে মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে বসে, তার মানে শুধু সম্পদ অংশ, ঠিক আছে? কি অংশ? সম্পদ অংশ। তাহলে আমরা এখানে লিখতে পারি হলো আংশিক। আর অবশ্যই উপরে প্রতিষ্ঠানের নাম লিখবা এবং তারপরে লিখবা আর্থিক অবস্থার বিবরণী আংশিক, তারপরে লিখবা এত সালে এত তারিখে সমাপ্ত বছরের জন্য। এগুলো লিখে দিও কিন্তু অবশ্যই, ঠিক আছে? স্যার ঘুম ধরছে, আপনার হাসিটা একটু দেখলেই আই হোপ ঘুম চলে যাবে। বেলাহাল, তোমার পিটানি দিতে হবে, বুঝছো? তাহলে ঘুম চলে যাবে। আসো, আচ্ছা এবার আসো। তো এখন দেখো, এই যে আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশ করতে বসে, এখন সম্পদ পাশের ভিতরে কি কি আসে আগে এটা দেখো। সম্পদ পাশের ভিতরে 4টা জিনিস আসে। 1 নাম্বার আসে হলো স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পত্তি, এবং এই স্থায়ী সম্পত্তিকে সবার আগে নিতে হবে, কেমন? 2 নাম্বার আসে হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, ঠিক আছে? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। 3 নাম্বার আসে হলো চলতি সম্পত্তি, এবং 4 নাম্বার আসে হলো তোমার হলো অলিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি, অলিক সম্পত্তি। তাহলে খেয়াল করো, এই যে 4 ধরনের সম্পদ, এই 4 ধরনের সম্পদ তোমাদের নিতে হবে। এখন কোনগুলো স্থায়ী সম্পদ, কোনগুলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কোনগুলো চলতি সম্পদ, কোনগুলো, এগুলো তো তোমরা জানো। আর অঙ্ক করলে তুমি মনে করো পারবা, করে থুই আসবে। পরীক্ষা হলে মনে রাখো, মনে রাখবা আর্থিক বিবরণী তোমার মিলাইতে হবে, মিলাইতে তো অবশ্যই হবে। এখন তুমি যদি মানে মোটে না করো, তাহলে তো ওইখানে আমি আর্থিক বিবরণী করবোই না, তাহলে তো একটা কিছুই পারলা না। ওই জায়গায় তোমার 80 মার্কের উত্তর করতে হবে, বি পার্টের 50 মার্ক আর এমসিকিউ 30। 80 মার্কের উত্তর করে 80 মার্ক পাওয়া কি কঠিন কিনা বলো, নাকি সহজ? তাহলে তোমার আর্থিক বিবরণী টাচ করবা, স্টার্ট করবা,
মিলাইতে পারলে আলহামদুলিল্লাহ, না মিলাইতে পারলে ডাবল আলহামদুলিল্লাহ। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, তো দেখেন 1 নম্বরে কি আসে? স্থায়ী সম্পত্তি। কি সম্পত্তি? স্থায়ী সম্পত্তি। আচ্ছা, এখন স্থায়ী সম্পত্তির আগে আমরা কি নিব? তাহলে আমরা প্রথমে নেই হচ্ছিল, এখানে আগে টাইটেল লিখি সম্পত্তি সমূহ। সম্পত্তি সম্পত্তি সমূহের প্রথমে কি আছে? স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি মানে কি? যেগুলো আমরা ব্যবহারের জন্য ক্রয় করি। এখন দেখো অঙ্কের ভিতরে আমরা দেখি কি কি স্থায়ী সম্পত্তি আছে। এই অঙ্কের ভিতরে এই একটা স্থায়ী সম্পত্তি আছে, দালান একটা স্থায়ী সম্পত্তি, আমরা জানি দালান কোঠা। সুনাম কিন্তু একটা স্থায়ী সম্পত্তি, এটা তোমরা জানো তো, যৌথ মূলধনী কোম্পানিতে সুনাম কিন্তু একটা স্থায়ী সম্পত্তি, এবং এটা পাশাপাশি একটা অস্পর্শনীয় সম্পত্তিও। এটা একটু মাথায় রেখে, কিন্তু সুনাম কিন্তু স্থায়ী সম্পত্তি। কেমন? অস্পর্শনীয় সম্পত্তি প্লাস স্থায়ী সম্পত্তি। অলরাইট, এখানে আর চলতি স্থায়ী সম্পত্তি নাই। আসবাবপত্র একটা স্থায়ী সম্পত্তি। এখন দেখি স্থায়ী সম্পত্তি রিলেটেড সমন্বয়ে কোনো অবচয় ধার্য করতে বলছে কি না। এখন দেখো এই 4 নম্বর সমন্বয় কি বলছে? আসবাবপত্রের উপরে 10% অবচয় ধার্য করতে হবে। আসবাবপত্রের উপরে কত পার্সেন্ট? 10% অবচয়। তার মানে এই আসবাবপত্রের উপরে আমাদের কাজ আছে, কারণ আসবাবপত্র থেকে পুঞ্জীবিত অবচয় বিয়োগ যাবে। তাহলে আমাদের এইটা বাদে যেগুলো আছে সেগুলো নিয়ে ফেলি। দালান কোঠা, সুনাম, আগে এই দুইটা লিখে ফেলি। স্থায়ী সম্পত্তি হিসাবে কি আছে? দালান কোঠা, তারপর কি আছে? সুনাম, তারপর কি আছে? আসবাবপত্র। দালান কি আছে আমরা যদি দেখি, দালান কত টাকা আছে? দালান কোঠা আছে হচ্ছিল তোমার 1 লাখ, আর সুনাম আছে হচ্ছিল 20,000। দালান কোঠা আছে হচ্ছিল 1 লাখ, আর সুনাম কত টাকা? 20,000 টাকা। সেকেন্ড কলামে লিখে দিব। আর দেখো আসবাবপত্র থেকে যেহেতু অবচয় বাদ দিতে হবে, এই জন্য আসবাবপত্রের টাকাটা আমরা ফার্স্ট কলামে লিখবো। কেমন? তো অঙ্কের ভিতরে দেখো আসবাবপত্র কই আছে? আসবাবপত্র আছে কত টাকা? আসবাবপত্র আছে 35,000 টাকা। এটা আমরা ফার্স্ট কলামে লিখবো 35,000 টাকা। অলরাইট। আচ্ছা, এটার থেকে আমরা সবসময় পুঞ্জীবিত, অনেকে তোমরা লেখো বিয়োগ অবচয়। অবচয় লেখা যাবে না। অবচয় একটা মুনাফা জাতীয় ব্যয়, যেটা আমাদের কিন্তু যেটা আমরা হচ্ছে পরিচালন ব্যয়ের ভিতর নেই। কেমন? এখান থেকে বিয়োগ যাবে হচ্ছে পুঞ্জীবিত অবচয়। সবসময় পুঞ্জীবিত অবচয় লিখবা। ঠিক আছে, এইখান থেকে যখন বিয়োগ দিবা তখন অলওয়েজ পুঞ্জীবিত অবচয় লিখবা, কখনো অবচয় লিখবা না। আচ্ছা, এরপরে যদি আমরা একটু খেয়াল করি, আসবাবপত্রের উপরে কত পার্সেন্ট অবচয়? 10% অবচয় ধার্য করতে হবে। আসবাবপত্রের উপরে কত পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে? 10%। তাহলে আসবাবপত্র আছে 35,000, 35,000-এর 10% করলে হয় হচ্ছে 3,500 টাকা। এই 3,500 টাকা আমরা বিয়োগ করে দিব। $31,500 টাকা। অলরাইট, এইটা গেল আমাদের স্থায়ী সম্পত্তিগুলো। আর কোনো স্থায়ী সম্পত্তি অঙ্কে নাই। ঠিক আছে, আমরা এবার এগুলো যোগ দিতে পারি। যোগ দিয়ে টাকা লিখবো হচ্ছে হলো সেকেন্ড কলামে। তাহলে 1,51,500। 1,51,500 এটা হলো আমাদের মোট, মানে এটা হলো আমাদের স্থায়ী সম্পত্তি, ওটা যোগ দেওয়ার দরকার। এরপরে কি আছে? বিনিয়োগ। এখন অঙ্কের ভিতরে দেখি বিনিয়োগ আছে কিনা। এরকম সরাসরি লেখা থাকবে বিনিয়োগ। এই যে অঙ্কের ভিতরে লেখা আছে, দেখো এই যে লেখা আছে 10% বিনিয়োগ। এই 10%টা হচ্ছে হলো এই বিনিয়োগের সুদ। এই 10% কি? এই বিনিয়োগের সুদ, যেটা আমাদের জন্য একটা আয়। কেমন? তো বিনিয়োগ কত টাকা আছে? 1 লক্ষ টাকা আছে। তো আমরা লিখি বিনিয়োগ 1 লক্ষ টাকা। তো আগে আমাদের টাইটেল দিতে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে চলো আমরা আগে টাইটেলটা দিয়ে ফেলি। ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো? অবচয় সঞ্চয়, এটা ভালো লাগে। হ্যাঁ, অবচয় সঞ্চিতি লেখো, একই কথা। অবচয় সঞ্চিতি আর পুঞ্জীবিত অবচয় একই কথা, ইংরেজিতে বলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, অলরাইট। এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে কি আছে আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে আছে 10% বিনিয়োগ, কত টাকা? 1 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে কি লিখবো? 10% বিনিয়োগ কত টাকা? 1 লক্ষ টাকা। এই বিনিয়োগের টাকাটা অলওয়েজ আমরা থার্ড কলামে লিখবো। কেমন? একদম সবার লাস্টে।
এরপরে কি আছে চলতি সম্পত্তি। এখন এই যে চলতি সম্পত্তি, আজকে রাতেই কিন্তু তোমাদের চলতি সম্পত্তি একটা লিস্টও পড়াইছি, তোমরা জানো কোনগুলো চলতি সম্পত্তি, ঠিক আছে? তো চলো আমরা চলতি সম্পত্তি লিখি, ঠিক আছে? চলতি এখন আমরা খুব সুন্দর মতন করে খুঁজবো, রেওয়া মিল এবং সমন্বয় সব জায়গায় খুঁজবো যে কোনগুলো চলতি সম্পত্তি আছে, ঠিক আছে? এগুলো একটু মুছি। আমরা কোথায় ছিলাম? চলতি সম্পত্তি, তাই না? চলতি সম্পত্তি। এখন প্রথম থেকে খুঁজবো কি কি চলতি সম্পত্তি আছে। মজুত পণ্য একটা খরচ, এটা চলতি সম্পত্তি না। ক্রয় বিক্রয় এটা আয় ব্যয়। শেয়ার অধিহার এটা আমাদের জন্য একটা তোমার হচ্ছে কি বলে যে একটা সঞ্চিতি বা উদ্ধৃত্ত। 10% বিনিয়োগ এটা স্থায়ী সম্পত্তি। দালান কোটা স্থায়ী সম্পত্তি। সুনাম স্থায়ী সম্পত্তি। মজুরি একটা প্রত্যক্ষ খরচ, যেটা অলরেডি কাজ করছে অন্তর্বর্তী এটা হচ্ছে আমার সংরক্ষিত একটা আয়। আচ্ছা, এবার হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব একটা চলতি সম্পত্তি, একটা পাইলাম। প্রাপ্য বিল এটাও একটা চলতি সম্পত্তি। আর প্রদেয় হিসাব চলতি দেয়, প্রদেয় বিলও চলতি দেয়, পাইলাম দুইটা। এবার এদিকে আসি, ভ্যাট চলতি হিসাব এটা আসবে না। সাধারণ সঞ্চিতি, রেওয়া মিল এক জায়গায় তো কাজ করছি ভ্যাট চলতি হিসাবের ভিতর, সো এখানে কাজ নাই। সাধারণ সঞ্চিতি তহবিল এটা অবশ্যই সঞ্চিত উদ্ধৃতির ভিতর যাবে। 15% উপরে দীর্ঘমেয়াদী দায়, আয়কর এগুলো মালিকানা সত্ত্বের ভিতর যায়। নগদ তহবিল চলতি সম্পদ অবশ্যই পাইলাম। আচ্ছা, আর যদি দেখি শেয়ার মূলধন সংরক্ষিত আয়ের যে নাই। সমাপনী মজুত পণ্য একটা চলতি সম্পত্তি আমরা জানি। বকেয়া বেতন আমরা জানি, খরচের বকেয়া চলতি দেয়, এটা আসবে না। আর হচ্ছে প্রাপ্য হিসাবের সঙ্গে আমাদের এই সমন্বয়গুলোর কাজ আছে 3 নাম্বার এবং এই 4 নাম্বার, এই যে এখানে এটা আর কি। অলরাইট। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস যদি দেখি, এইখানে হচ্ছে এই যে 10% বিনিয়োগ, এটাও একটা সমন্বয় এবং এই সমন্বয়টা হচ্ছে হলো বিনিয়োগের সুদ। এই 10% কি বিনিয়োগের সুদ, আর এই বিনিয়োগের সুদটা আমাদের জন্য আয়, আর আয়ের বকেয়া আমাদের জন্য কি চলতি সম্পদ। এই 10% হলো বকেয়া বিনিয়োগের সুদ, কেমন? এটা আমাদের জন্য চলতি সম্পদ। তাহলে এই অঙ্কে কিন্তু আমরা চলতি সম্পদ সবগুলো পেয়ে গেলাম। তো চলো এখন আমরা চলতি সম্পদগুলো খুঁজি, মানে লিখি। তাহলে প্রথমে আমরা লিখলাম হচ্ছে হলো 10% বিনিয়োগ। তাহলে আমরা লিখি বকেয়া বিনিয়োগের সুদ, এটা একটা চলতি সম্পদ, কেমন? লিখলাম বকেয়া বিনিয়োগের সুদ, ঠিক আছে? তো 10%, তাহলে 1 লক্ষের 10%, 1 লাখের, এটা গুণ না দিয়ে দিলেও হবে, জাস্ট তোমাদের জন্য দিচ্ছি। 1 লক্ষের 10% করলে হয় 10,000 টাকা। এই টাকাটা আমরা সেকেন্ড কলামে লিখবো। এরপরে দেখো প্রাপ্য হিসাব আছে। প্রাপ্য হিসাব আমরা জানি একটা কি চলতি সম্পত্তি, তাহলে আমরা লিখবো প্রাপ্য হিসাব। এই যে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবের সঙ্গে আমাদের সমন্বয়ে কাজ আছে। প্রাপ্য হিসাব কত টাকা? প্রাপ্য হিসাব মানে দেনাদার, তোমরা তো জানো কত টাকা, 50,000 টাকা। তাহলে চলো আগে প্রাপ্য হিসাব আমরা 50,000 টাকা ফার্স্ট কলামে লিখি। এবার একটু খেয়াল করো, এই প্রাপ্য হিসাবের থেকে দেখো, প্রাপ্য হিসাবের সঙ্গে কিসের কিসের কাজ হয় তোমরা সবাই কিন্তু এটা জানো। প্রাপ্য হিসাবের সঙ্গে যদি ধারে বিক্রয় থাকে সেটা আমরা যোগ করি, সমন্বয় যদি ধারে বিক্রয় থাকে সেটা আমরা যোগ করি, সরি, এবং সমন্বয়ে যে নতুন অনাদায়ী পাওনা থাকে সেটা আমরা বিয়োগ করি, এবং সমন্বয়ে যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে এটাও আমরা বিয়োগ করি। তার মানে কি করলাম? প্রাপ্য হিসাবের সঙ্গে ধারে বিক্রয় আমরা যোগ করলাম, এবং নতুন অনাদায়ী পাওনা বিয়োগ করলাম, এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিও বিয়োগ করলাম। তাহলে আমাদের নিট দেনাদার বের হয়ে যায়, কেমন? আচ্ছা, তাহলে প্রাপ্য হিসাবের সঙ্গে সমন্বয়ে তো আর নিট ধারে বিক্রয় নাই বা ধারে বিক্রয় হিসাবভুক্ত হয় না, এরকম কোনো কথা বলা নাই। তাহলে এটার থেকে আমাদের কি বিয়োগ যাবে? নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা এটা অবশ্যই সমন্বয়ে দেওয়া থাকবে। নতুন অনাদায়ী পাওনা কত? এই যে দেখো, প্রাপ্য হিসাবের 2,000 টাকা আদায়যোগ্য নাই। এই যে প্রাপ্য হিসাবের যেটা আদায়যোগ্য নাই এটাই নতুন অনাদায়ী পাওনা, ঠিক আছে? তাহলে নতুন অনাদায়ী পাওনা কত টাকা? 2,000 টাকা। এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা সেটাও কিন্তু বিয়োগ হবে, ঠিক আছে? আচ্ছা, এটার আগে আমরা এইটুকু একটু বিয়োগ করে নিব সবসময়। তাহলে 50,000 থেকে যদি 2 লাখ যায় তাহলে থাকে কত? 48,000। সরি, 50,000 থেকে যদি 2,000 যায় তাহলে থাকে 48,000। এই 48,000 থেকে আমাদের আবার বিয়োগ করতে হবে নতুন
অনাদায়ী পাওনা সঞ্চিতি। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা কি বলছে হচ্ছে প্রাপ্য হিসাবের উপরে 5% নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তাহলে এখানে নিট প্রাপ্য হিসাব আছে কত আপাতত 48,000, এই 48,000 উপরে 5% অবচয় ধার্য করতে হবে। ঠিক আছে, তাহলে চলো 48,000 উপরে 5% ধার্য করি, 2,400। এটা মূলত কি করলাম, 48,000 কত পার্সেন্ট, 5% করছি। কেমন, কত হয়, 2,400। $45,600। রাইট, এটা হচ্ছে আমাদের কি নিট দেনাদার। এবার দেখি আর কি কি প্রাপ্য হিসাব, মানে আর কি কি চলতি সম্পত্তি ছিল। তো প্রাপ্য বিল একটা চলতি সম্পত্তি আমরা জানি, আর প্রদেয় বিল চলতি দায়। আমরা এখন খুঁজতেছি চলতি সম্পদ। তাহলে প্রাপ্য বিল কত টাকা, প্রাপ্য বিল হচ্ছে 20,000 টাকা। তো আমরা এটা সরাসরি লিখে দিই, প্রাপ্য বিল 20,000 টাকা। এরপরে এখানে ছিল নগদ তহবিল বা হাতে নগদ, এটা আমাদের জন্য একটা কি চলতি সম্পত্তি। ঠিক আছে, আচ্ছা নগদ তহবিল কত টাকা, নগদ তহবিল হচ্ছে আমাদের 30,000 টাকা, এটাও একটা চলতি সম্পত্তি। তাহলে চলো লিখে ফেলি নগদ তহবিল, জায়গা নেই আমি নিচে লিখতেছি। কত দেখলাম, 30,000। এবার এগুলো সব আমরা যোগ দিব। ঠিক আছে, এটা একটু অ্যানোয়িং হয়ে যায়, আমি এটা একটু মুইসা তোমাদের ঠিক করে দিই। কেমন, এবার ঠিক আছে। এবার আমরা এগুলো যোগ দেব। ঠিক আছে, 10,000, এই যে এই কয়টা, তাহলে আমরা চলতি সম্পত্তি পাবো 10,000 প্লাস 45,600 প্লাস 20,000 প্লাস 30,000, 1,05,600। আচ্ছা, এই অঙ্কে এবার সর্বশেষ কি ছিল, অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। এখন দেখি আমাদের অঙ্কের ভিতরে এগুলো রেওয়া মিলের ভিতরেই দেওয়া থাকে, ভুয়া সম্পত্তি যদি থাকে। ভুয়া সম্পত্তি কোনগুলো, যেমন প্রাথমিক খরচ, শেয়ার অবহার, কিংবা হচ্ছে হলো তোমার বিলম্বিত বিজ্ঞাপন, এইগুলা। তো এই অঙ্কে কোনো প্রাথমিক খরচ, শেয়ার অবহার কিছুই পাইনি আমরা। শেয়ার অবহার টবহার কিছুই নাই। তারপরে ভালো মতো একটু চেক দিই। এই শেয়ার অধিহার আছে, শেয়ার অধিহার যে হচ্ছে হলো সঞ্চিত উদ্ধৃত্ত, আর্থিক বিবরণীর সঞ্চিত উদ্ধৃত্তের ভিতর। সো এখানে অধিহার অবহার নাই। সো এইটাই আমাদের এবার যোগ করতে হবে। সমাপনী মজুত পণ্য দিনেই নেই। হ্যাঁ, এই যে ডাক দিয়ে রাখছিলাম, নিতে মনে নেই, সরি। সমাপনী মজুত পণ্য কত, সমাপনী মজুত পণ্য হলো তোমার 1,40,000 টাকা। এবার আমরা যোগ দিলে অবশ্যই মিলে যাবে। ঠিক আছে,
2,45,600। $4,97,000। জি, ঠিক আছে। এটার নাম আমাদের কি সম্পত্তি? মোট সম্পত্তি। ঠিক আছে, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ঠিক আছে, ভ্যাট তো ভ্যাট চলতি হিসাবের ভিতর চলে গেছে, ভ্যাট আর কোথায় যাবে? ভ্যাট আর কোথাও যাবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনে আসো। দেখো এটা ঢাকা বোর্ড 24 সালে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, একটু খেয়াল করো সবাই। ঠিক আছে, অলরাইট। না চশমা এখন না, এখানে কি একটা মনে হচ্ছে মিসিং। এটা আবার একটু যোগ দিত, 1,51,500 প্লাস 1 লক্ষ প্লাস 2,45,600। ঠিকই তো, 4,97,100 আর আমি 4,97,000, এই জন্য বলতেছিলাম কি যেন একটা মিস আছে। 4,97,100। ঠিক আছে, আর আমাদের এইখানে এটা 100, একটা শূন্য কম দিছে, এটা 100 হবে। ঠিক আছে, 100 হবে। $4,97,100 উত্তর। ঠিক আছে, একটু মিলাই দেখো, দেখতে পাচ্ছ তো 100 উত্তর হবে। এটাই বলতেছিলাম, এইটাই একটু সমস্যা। আচ্ছা সব ঠিক আছে। উত্তরে এখানে 100 হবে, মানে 100 হবে, আর এখানে হলো 4,97,100 হবে, 4,97,000 লেখা হয়েছিল। ঠিক আছে, 100টা লেখা হয় নাই। হ্যাঁ, আর আমাদেরও আসছে 4,97,100। অলরাইট, ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ। এবার প্রশ্নে চলে যাই। এবার এই কোশ্চেনটা আমরা সমাধান করব, এটাও ঢাকা বোর্ড 2024 সালের কোশ্চেন। তো দেখি কদাগে কি বলছে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে। তো চলো আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি। এতখানি লাগবে না, একটুতেই হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে লিখবা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। আচ্ছা, এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর সর্বপ্রথম আমরা নেই প্রারম্ভিক মজুত পণ্য। এখন অঙ্কের ভিতর খুঁজবে এই যে প্রারম্ভিক মজুত পণ্য 1,1,23। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য কত হাজার আছে? 30,000 টাকা আছে। তাহলে প্রথমে লিখে ফেলি প্রারম্ভিক মজুত পণ্য। $30,000। অলরাইট, আচ্ছা এরপরে আমাদের প্রারম্ভিক মজুত পণ্যের সঙ্গে আমরা কি নেই? নিট ক্রয়। ঠিক আছে, এখন আমরা নিট ক্রয় নির্ণয় করব। তো অঙ্কের ভিতর দেখি ক্রয় কই আছে, এখানে নাই।
ক্রয় নাই অঙ্কে, এই যে পণ্য ক্রয়, সরি এই যে আছে তো পণ্য ক্রয় কত টাকা, পণ্য ক্রয় হচ্ছিল 1,20,000 টাকা। এখন ক্রয় থেকে ক্রয় ফেরত আছে অঙ্কের ভিতরে নাই, ক্রয় ফেরত নাই, ক্রয় বাট্টা সেটাও নাই, ঠিক আছে। আচ্ছা পণ্য উত্তোলন করছে তাও নাই, ঠিক আছে। আচ্ছা তার মানে এটাই নিট ক্রয়, তাহলে নিট ক্রয় কত পেলাম, নিট ক্রয় যেটা ওইটাই নিট ক্রয়, ক্রয় করে 1,20,000 টাকা। ক্রয় লিখবো হচ্ছে, ক্রয় না আমরা ডিরেক্ট নিট ক্রয় লিখে দিব, কেমন, যেহেতু ক্রয়ের সঙ্গে কোনো কাজ নাই সো লিখে দেবো নিট ক্রয় কত। এবার চল কিছু প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচ কোনগুলো, মজুরি, ডকচার্জ, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ক্রয় পরিবহন, জ্বালানি, নগদ শুল্ক, ঠিক আছে। তো আমরা একটু খুঁজি চলো। এখানে আছে এই যে ক্রয় পরিবহন, এটা একটা প্রত্যক্ষ খরচ, মজুরি একটা প্রত্যক্ষ খরচ, তাহলে দুইটা পাইলাম, ক্রয় পরিবহন মজুরি। আর কি আছে, আচ্ছা ক্রয় পরিবহন মজুরি লিখে নিয়ে আগে। খেয়াল করো ক্রয় পরিবহন কত টাকা আছে, ক্রয় পরিবহন আছে হচ্ছিল কত টাকা, 10,000 টাকা, ঠিক আছে। মজুরি কই, মজুরি কত আছে, মজুরি আছে 15,000 টাকা। মজুরির সঙ্গে সমন্বয়ে কোনো বকেয়া টকেয়া কোনো কিছু বলা আছে নাই, ঠিক আছে। তাহলে মজুরি কত দেখলাম, মজুরি হচ্ছে আমার 15,000 টাকা। মজুরি একটা প্রত্যক্ষ খরচ, অবশ্যই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আসবে। এবার এগুলো আমরা সব যোগ দিব, যোগ দেওয়ার পরে যে টাকা হবে সেটা থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করে দিব। 30,000 প্লাস 1,20,000 প্লাস 10,000 প্লাস 15,000 যোগ করলে 1,75,000। এটা থেকে বাদ দিব কি, সমাপনী মজুত পণ্য। $1,75,000 মাইনাস 28,000, 1,47,000। উত্তরেও ভুল লিখছে, দেখছো। উত্তর 1,47,000, ঠিক আছে। এই যে মিলাই দাও, এই যে এখানে দিয়ে দিচ্ছি ঠিক করে, এই যে দেখো 1,47,000, এই যে মিলে নাও 1,47,000। টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে। তোমাদের পরীক্ষার হলে এরকম কোনো ঝামেলা হবে না, বুঝছো। এটা একটা প্রিন্টিং এর প্রবলেম হয়েছে, নেক্সট দিন থেকে আমি এগুলো ঠিক করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। নেক্সট দিন মানে এর পরের ক্লাস থেকে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা এবার আসো, এখানে খদাগে কি বলছে, নিট মুনাফা 95,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করে। এখন আমরা সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করব। তোমরা সবাই জানো সংরক্ষিত আয় বিবরণী খুবই ছোট্ট একটা টপিক, কি কি যায় আই হোপ তোমরা সবাই জানো। তো আসো সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করি। টাকার ঘর তিনটা দিব অবশ্যই। আচ্ছা সংরক্ষিত আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণীতে সর্বপ্রথম আমরা কি নেই, সংরক্ষিত আয়ের ব্যালেন্স বা উদ্ধৃতটা, ঠিক আছে। আচ্ছা আসো, ওমর আহমেদ স্যার কি হয়েছে বলো, কি বলো, কি দুঃখ সবার। স্যার বলতেছে এমন ভাবে মনে হচ্ছে যে কি একটা কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট তো হচ্ছেই। ঠিক আছে, ঠিক আছে। এরপরটা আসো। আচ্ছা প্রথমে আমাদের কি লাগবে তাহলে,
প্রথমে আমরা কি নিব, আচ্ছা আমরা একটু সমন্বয়টা পড়ে নেই। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে কত, 28,000 টাকা, যার বাজার মূল্য এর আল্লাহ দিয়ে 28,000 টাকা দিয়ে দেওয়া ছিল। আচ্ছা এই যে 28,000 টাকা, সরি ঠিক আছে। ঋণপত্রের সুদ বকেয়া রয়েছে, ভালো কথা, ঋণপত্রের এই যে 10% সুদ বকেয়া রয়েছে। সাধারণ সঞ্চয় তহবিলে 10,000 টাকা স্থানান্তর করো এবং পেনশন তহবিলে 5,000 টাকা স্থানান্তর করো এবং শেয়ার মূলধনে 10% হারে চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে হবে। ওকে, অনেক কঠিন কঠিন সমন্বয় মনে হচ্ছে, দেখো অঙ্ক করার সময় কতটা সোজা, ঠিক আছে, অলরাইট, ঠিক আছে। আসেন তো আমরা সংরক্ষিত আয়ের ব্যালেন্স কি আছে আমরা একটু অঙ্কের ভিতর দেখে নিই। এই যে সংরক্ষিত আয়ের জের দেওয়া আছে কত টাকা, সংরক্ষিত আয়ের জের দেওয়া আছে হচ্ছে 22,000 টাকা। সরি, সংরক্ষিত আয়ের ব্যালেন্সের সঙ্গে আমরা কিন্তু তোমার হচ্ছে নিট মুনাফাটা যোগ দেই। এখন আমরা একটু অঙ্কের ভিতর দেখি নিট মুনাফা কই আছে। অঙ্কের ভিতর নিট মুনাফা তো বের করে, নিট মুনাফা প্রশ্নে দিয়ে দিছে কত টাকা, 95,000 টাকা। তাহলে আমরা নিট মুনাফাটা লিখে ফেলি। নিট মুনাফা কত টাকা দেখলাম, 95,000 টাকা, ঠিক আছে, প্রশ্নে প্রদত্ত 95,000 টাকা। এবার যদি সমন্বয়ে দাবিহীন লভ্যাংশের অবলোপন বলে সেটা আমরা এখানে যোগ দিব, কিংবা আয়কর ফেরত যদি রেওয়া মিলে বা আয়কর প্রত্যর্পণ যদি রেওয়া মিলে বলা থাকে সেগুলো আমরা যোগ দিব, ঠিক আছে। তাহলে আমরা এখন অঙ্কের ভিতর দেখি, রেওয়া মিলে ভিতরে আয়কর প্রত্যর্পণ নাই, ঠিক আছে, এখানেও আয়কর প্রত্যর্পণ নাই। আর সমন্বয়ে যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু আমাদের কোনো দাবিহীন লভ্যাংশের কোনো কথাই বলেনি, কিন্তু দাবিহীন লভ্যাংশ কিন্তু একটা চলতি দায়, এখানে আসবে দাবিহীন লভ্যাংশের যতটুকু অবলোপন হইল, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কিছুই নাই, তো আমরা এটা আবার যোগ দিয়ে দিব, 22,000 প্লাস 95,000, 1,17,000। আচ্ছা এটার থেকে আমরা বাদ দিব বন্টন সমূহ, কি বাদ দিব, আচ্ছা বন্টনের ভিতর আমরা সর্বপ্রথম কি নেই, সর্বপ্রথম আমরা নেই হচ্ছে হলো আয়কর যদি দিয়ে থাকে, তো অঙ্কের ভিতর আমরা দেখি আয়কর আছে কিনা। এই যে আয়করও দেওয়া আছে, আয়কর সঞ্চিতিও দেওয়া আছে। এই রেওয়া মিলে যে আয়কর সঞ্চিতি থাকে এটা হলো পুরাতন আয়কর সঞ্চিতি, আর সমন্বয়ে যে আয়কর সঞ্চিতিতে থাকে ওইটা হলো নতুন আয়কর সঞ্চিতি। মনে রাখবেন এই আয়কর থেকে এই আয়কর সঞ্চিতি অলওয়েজ বিয়োগ যায়, আয়কর থেকে রেওয়া মিলের যে আয়কর সঞ্চিতি থাকে এটা অলওয়েজ বিয়োগ যায়। তাহলে আয়কর থেকে আয়কর সঞ্চিতি আমরা বিয়োগ দেবো প্রথমে, আয়কর, এটা থেকে আমরা বিয়োগ করব কি আয়কর সঞ্চিতি। আয়কর কত টাকা দেওয়া আছে, আয়কর দেওয়া আছে কত টাকা, 20,000 টাকা, আর আয়কর সঞ্চিতি দেওয়া আছে কত, 15,000 টাকা। তাহলে 20,000 থেকে আমরা 15,000 বিয়োগ করব। বিশ হাজার থেকে 15,000 গেলে থাকে কয় হাজার, 5,000। এটা হলো আয়কর থেকে। প্রথমে আমরা সরকার বন্টন যখন করি তখন সর্বপ্রথম আমরা সরকারকে আয়কর দেই, এটা তোমরা সবাই জানো। এরপরে যত প্রকার লভ্যাংশ আছে সব লভ্যাংশগুলো কিন্তু এখানে আসবে, ঠিক আছে, যত প্রকার লভ্যাংশ আছে, যত প্রকার লভ্যাংশ আছে সব লভ্যাংশগুলো এখানে আসবে, যেমন দাবিহীন লভ্যাংশ, অন্তর্বর্তীকারী লভ্যাংশ, সব লভ্যাংশ এখানে আসবে, ঠিক আছে। সরি দাবিহীন লভ্যাংশ বাদে সকল লভ্যাংশগুলো আসবে, আমি একটু ভুল বলছি, দাবিহীন লভ্যাংশ বাদে সকল লভ্যাংশগুলো এখানে আসবে, ক্লিয়ার, মানে বন্টনের ভিতরে আসবে। তো আমরা এখন অঙ্কের ভিতরে খুঁজি কি কি লভ্যাংশ আছে। এখানে নাই কোনো লভ্যাংশ, এই যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এই একটা পাইছে, ঠিক আছে, এই একটা লভ্যাংশ, আগে এটা নিয়ে নিই। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কয় হাজার, 20,000 টাকা। লভ্যাংশের টাকা ডেবিট দিকে
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 20,000 টাকা। এবার সমন্বয় দেখি আর কি কি লভ্যাংশ আছে। দেখো এখানে কিন্তু বলছে শেয়ার মূলধনের উপরে 10% হারে চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে হবে। এটা হলো ঘোষিত লভ্যাংশ, এবং এই লভ্যাংশ যখন ঘোষণা করে এটা হয় শেয়ার মূলধনের উপরে করে, তা নাহলে নিট মুনাফার উপরে করে। তো এখানে শেয়ার মূলধনের উপর ধরতে বসে কত পার্সেন্ট লভ্যাংশ? 10% লভ্যাংশ। কি লভ্যাংশ? ঘোষিত লভ্যাংশ। তাহলে আমরা প্রথমে আগে লিখে নিই ঘোষিত লভ্যাংশ। কার উপরে? শেয়ার মূলধনের উপরে। এখানে একটা বোঝার বিষয় আছে, একটু খেয়াল রাখো। দেখো এখানে কিন্তু শেয়ার মূলধন আছে এই একটা 8 লাখ টাকা, সরি হ্যাঁ 8 লাখ টাকা। আর একটা শেয়ার মূলধন আছে এই যে 20,000 টাকা। শেয়ার মূলধন আছে 2 লাখ টাকা। দেখো এখানে শেয়ার মূলধন যে টাকাটা, মনে রাখবা রেওয়া মিলের ভিতরে যে শেয়ার মূলধনটা থাকবে ওই শেয়ার মূলধনের উপরে সবসময় লভ্যাংশ ঘোষণা করা হবে। কি বলছি বলো? যে শেয়ার মূলধন যেটা রেওয়া মিলের ভিতর দেওয়া থাকবে, রেওয়া মিলের উপরে যেটা দেওয়া থাকবে, এই যে এই যেটা, এটার উপর ধরা যাবে না। কোনটার উপর ধরতে হবে? যেটা আমার রেওয়া মিলের ভিতরে থাকবে। রেওয়া মিলের ভিতরে শেয়ার মূলধন কত টাকা আছে? 2 লাখ টাকা, কারণ এটা হলো ইস্যুকৃত শেয়ার মূলধন, এইটার উপরেই লভ্যাংশ ধার্য করতে হয়। তাহলে আমরা এখানে টাকা আছে কত? 2 লাখ টাকা। তাহলে 2 লাখ টাকার উপরে কত পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে? 10%। তাহলে 2 লাখের 10% করলে হয় কত? 20,000। তাহলে লভ্যাংশর ব্যাপার স্যাপার গেল, ঠিক আছে। এবার আমরা দেখি যত প্রকার স্থানান্তর আছে সেই স্থানান্তরগুলো আমাদের নিতে হবে। এখানে খেয়াল করেন, দেখেন সাধারণ সঞ্চিত তহবিলে 10,000 টাকা স্থানান্তর, তাহলে অবশ্যই এটা এখানে আমাদের নিতে হবে সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর। সাধারণ যত প্রকার সঞ্চিত তহবিল, যত প্রকার তহবিলে স্থানান্তর সব এই বন্টনের ভিতর যাবে, কারণ এটা লাভের একটা অংশই আমরা বিভিন্ন তহবিলে স্থানান্তর করি। এগুলা প্রত্যেকটা যৌথ মূলধনী কোম্পানির আইনে বলা থাকে। সাধারণ সঞ্চিতি তহবিলে যত প্রকার তহবিলে স্থানান্তর, যত স্থানান্তর থাকলে এই বন্টনের ভিতরে আসবে। সাধারণ সুদ 10,000 টাকা। এরপরে আসে হচ্ছে হলো, দেখো এখানে আছে পেনশন তহবিলে 5,000 টাকা স্থানান্তর। আমি বলছি যত প্রকার স্থানান্তর সব এখানে আসবে, তাহলে পেনশন তহবিলে স্থানান্তর আসবে। পেনশন তহবিল স্থানান্তর করছে কত টাকা? 5,000 টাকা। আচ্ছা এবার আমরা একটু দেখি ভালো মতন আর কোনো কিছু আছে কিনা। না আর নাই, তো চলো এবার আমরা একটু যোগ দিই। এগুলো যোগ করলে হয় হচ্ছে হলো 60,000। $57,000। এইটাই হচ্ছে হলো সংরক্ষিত আয়ের সমাপনী উদ্ধৃত, ঠিক আছে। সমাপনী উদ্ধৃত মানে শেষ তারিখটা দিয়ে দেবে, শেষ তারিখটা রেওয়া মিলের উপরে থাকবে একদম। এই যে অঙ্কটার ভিতরে যদি দেখি, এই যে 31 ডিসেম্বর 2023 সালের, তাহলে লিখবো 31 ডিসেম্বর 2023, 31/12/23 সংরক্ষিত আয়। সবাই বুঝতে পারছেন? ঘোষিত লভ্যাংশটা আবার একটু বুঝান, ঠিক আছে।
ঠিক আছে। আচ্ছা, ঘোষিত লভ্যাংশটা আবার একটু বলেন। দেখেন ঘোষিত লভ্যাংশ, এই যে এইটা জানতে চাইছেন, ঘোষিত লভ্যাংশ। দেখেন এই ঘোষিত লভ্যাংশটা হচ্ছে হলো, এখানে প্রশ্নে কি বলছে আগে একটু পড়ি। এখানে বলছে হচ্ছে হলো শেয়ার মূলধনের উপরে 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। এখন অঙ্কের ভিতরে যায় দেখেন শেয়ার মূলধন কই আছে, এই যে শেয়ার মূলধন আছে আসলে এই, তার মানে এই শেয়ার মূলধন যে টাকাটা থাকবে কয় লাখ টাকা, 2 লাখ টাকা। এই 2 লাখ টাকার উপরে আমরা কত পার্সেন্ট ধরবো, 10% ধরলেই আমাদের লভ্যাংশ ঘোষণা হয়ে যাবে। কারণ আমাদের শেয়ার মূলধনের উপরে কি করতে বলছে, তাহলে শেয়ার মূলধন তো এইটা, তাহলে এর উপরে আমরা 10% ধরবো। তাহলে শেয়ার মূলধন কত টাকা, 2 লাখ টাকা। ওই 2 লাখ টাকার 10% করে আমরা 20,000 বের করছি। এখন এখানে আমি তোমাদের যেটা মনে রাখতে বলছি যে অঙ্কের শুরুতে একটা শেয়ার মূলধন থাকবে, ওইটা নেওয়া যাবে না। দেখবা রেওয়া মিলের ভিতরে যে শেয়ার মূলধন থাকবে ওইটার উপরে তুমি কি লভ্যাংশ ঘোষণা করবা। ঠিক আছে স্যার, সানগ্লাস পরেন। ঠিক আছে, অঙ্ক মিলে গেছে, সানগ্লাস তো পরাই যায়। নেক্সট কোশ্চেন, কোম্পানির মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ নির্ণয় করো। কোম্পানির মালিকানা সত্ত্ব ও কি দায়ের পরিমাণ নির্ণয় করো। তার মানে এখানে কি করতে বলছে, এখানে বেসিক্যালি আর্থিক অবস্থার বিবরণীর মালিকানা দায় ও মালিকানা সত্ত্বের অংশটা করতে বলছে। তো চলো আমরা নির্ণয় করে ফেলি। আচ্ছা, দায় ও মালিকানা সত্ত্বের ভিতরে কি কি আসে তোমরা অবশ্যই জানো। দায় ও মালিকানা সত্ত্বের ভিতরে কি কি আসে। দায় ও মালিকানা সত্ত্বের ভিতরে টোটাল 4টা আইটেম আসে। কয়টা আইটেম আসে, 4টা আইটেম। প্রথমে আসবে হচ্ছে হলো শেয়ার মূলধন, এটা একদম মাথায় রাখবা। ঠিক আছে, শেয়ার মূলধন। 2 নম্বর কি আসবে, সঞ্চিত ও উদ্ধৃত্ত। 3 নম্বর কি আসবে, চলতি দায়। আচ্ছা, 3 নম্বর আসবে দীর্ঘমেয়াদী দায়। আর 4 নাম্বার আসবে হচ্ছে হলো চলতি দায়। এখানেও 4টা। ঠিক আছে, চলতি সম্পদের ভিতরেও 4টা ছিল, এখানেও 4টা। তাহলে প্রথমে কি আসবে, শেয়ার মূলধন। তাহলে প্রথমে শেয়ার মূলধন, আগে টাইটেল দিয়ে নিই, শেয়ার মূলধন। ঠিক আছে, আচ্ছা শেয়ার মূলধনের ভিতর সর্বপ্রথম আমরা যে জিনিসটা নেব সেটা হচ্ছে হলো অনুমোদিত মূলধন। চার প্রকার মূলধন, 4 প্রকার মূলধনই নিতে হবে। ঠিক আছে, অনুমোদিত মূলধন এটা একদম অঙ্কের শুরুতে দেওয়া থাকবে, একদম উপরে টপ শুরুতে। দেখো এখানে কি 80,000 শেয়ার, 80,000 শেয়ার 10 টাকা করে, কয় লাখ টাকা, 8 লাখ টাকা। তাহলে আমরা লিখবো প্রতি শেয়ার 10 টাকা দরে 80,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা দরে, একদম শুরুরটা নিবা। ঠিক আছে, 80,000 শেয়ার, তাহলে হয় কত, 8 লাখ টাকা। এই 8 লাখ টাকা তুমি ফার্স্ট কলামে লেখো আর থার্ড কলামে লেখো, সমস্যা নাই। কিন্তু এটা অবশ্যই কি টেনে দিতে হবে, জেড টেনে দিতে হবে। কেমন, অলরাইট। আচ্ছা, এরপরে কি অনুমোদিত মূলধনের পরে কি আছে, ইস্যু বিলীয় আদায়কৃত মূলধন।
একসঙ্গে লিখে দেবো, ঠিক আছে? বিলি ও আদায়কৃত এইটা কি করবা, এইটা হচ্ছে অঙ্কের ভেতরে যেটা থাকবে সেটা নিবা, ঠিক আছে? তো দেখো এখানে শেয়ার মূলধন যে 20,000 শেয়ার, তাহলে প্রত্যেকটা শেয়ার কয় টাকা করে? আমরা তো জানি প্রত্যেকটা শেয়ার 10 টাকা ধরে, ঠিক আছে? ঠিক আছে, প্রত্যেকটা শেয়ার 10 টাকা ধরে, ঠিক আছে? প্রতি শেয়ার 10 টাকা দরে 20,000 শেয়ার, তাহলে প্রতি শেয়ার 10 টাকা দরে 20,000 শেয়ার করলে হয় কত? 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা আমরা থার্ড কলামে লিখে দেবো। এইটার নিচে আর জেড টানা যাবে না, জেড টানতে হবে শুধুমাত্র এই অনুমোদিত মূলধনে একদম রেওয়ামিলের উপরে যে টাকাটা থাকবে ওই টাকাটা আমরা অনুমোদিত মূলধন ধরে জেড টানে দেবো, ঠিক আছে? আচ্ছা, মালিকানা সত্ত্ব বিবরণী কখনোই বোর্ডে আসে নাই, আসতে পারে, তোমরা আমাদের ভিডিও দেওয়া আছে ইউটিউবে, একটু দেখে নিও বাবা, ঠিক আছে? অলরাইট, আচ্ছা আসো। তো শেয়ার মূলধনের ভিতরে এই 2 লাখ কি আসবে? আর কোনো কিছু নাই। এরপরে আছে সঞ্চিত উদ্ধৃত্ত, লিখি সঞ্চিত উদ্ধৃত্ত। সঞ্চিতি ও উদ্ধৃত্ত। এখন সঞ্চিত উদ্ধৃত্তের ভিতরে কি কি আছে? সঞ্চিত উদ্ধৃতির ভিতরে 3টা আইটেম যাবে মোটামুটি, সবসময় 3টাই আসে, মনে রাখবে। 1 নাম্বার হচ্ছে হলো শেয়ার অধিহার, 2 নাম্বার হচ্ছে হলো সঞ্চিত উদ্ধৃত্ত, আর 3 নাম্বার হচ্ছে হলো কি? 3 নাম্বার হচ্ছে হলো সংরক্ষিত আয়ের উদ্ধৃত্ত, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা দেখি সংরক্ষিত আয়ের কোন উদ্ধৃত্ত। এটা তো আমরা অলরেডি নির্ণয় করছি, সংরক্ষিত আয়ের উদ্ধৃত্ত। এই যে এই তো সংরক্ষিত আয়ের উদ্ধৃত্ত কত বের করছি? 57,000। তো এটা আগে নিয়ে ফেলি। সরি, খ থেকে পাই। খতে তো আমরা সংরক্ষিত আয়ের উদ্ধৃত্ত নির্ণয় করছি কত? 57,000। এটা সেকেন্ড কলামে লিখলাম। এরপর আসি সংরক্ষিত আয়ের, এবার হচ্ছে শেয়ার অধিহার। দেখি অঙ্কের ভিতর অধিহার আছে কিনা, দেখছিলাম তো, কই জানো? শেয়ার অধিহার, শেয়ার অধিহার কত? শেয়ার অধিহার হচ্ছিল, অধিহার তো অবশ্যই ক্রেডিট দিকে থাকবে, কত টাকা? 38,000 টাকা। বোর্ডে কোশ্চেন একদম সহজেই আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? পারবা সবাই। আচ্ছা, আরেকটা কি আছে? আরেকটা আসে হচ্ছে হলো সংরক্ষিত শেয়ার অধিহার। আরেকটা হচ্ছে হলো সাধারণ সঞ্চিতি। এখন দেখি সাধারণ সঞ্চিতি আছে কিনা। এই যে সাধারণ সঞ্চিতি আছে, সবইতে আছে। সাধারণ সঞ্চিতি টাকা অবশ্যই ক্রেডিট দিকে থাকবে 13,000। তাহলে আগে সাধারণ সঞ্চিতি। আর সাধারণ সঞ্চিতি নিয়ে কিন্তু সমন্বয়ে কথা আছে, ঠিক আছে? তাহলে আমরা আগে লিখি সাধারণ সঞ্চিতি। $13,000। এবার সমন্বয় কি বলছে? সাধারণ সঞ্চিতি তহবিলে 10,000 টাকা স্থানান্তর করতে হবে। দেখো, যে তহবিলে যে টাকাটা আমরা স্থানান্তর করব ওই তহবিলে কিন্তু ওই টাকাটা বেড়ে যাবে। যে তহবিলে যে টাকাটা আমরা স্থানান্তর করব ওই টাকাটা কিন্তু ওই তহবিলে বেড়ে যাবে, ঠিক আছে? তার মানে আমরা যখন সাধারণ সঞ্চিতি তহবিলে 10,000 টাকা স্থানান্তর করতেছি, স্থানান্তর মানে কি? পাঠানো। এই স্থানান্তর মানে কি? পাঠানো। তার মানে ওইখানে ওই তহবিলের টাকাটা বেড়ে যাবে। তাহলে ওই 10,000 টাকা আমরা প্লাস দিয়ে দিব, কেমন? আচ্ছা, তাহলে লিখবো হচ্ছে প্লাস স্থানান্তর। স্থানান্তর 10,000। 13 10 23,000। 57,000 প্লাস 38,000 প্লাস 23,000 যোগ করলে হয় 1,18,000।
অলরাইট, এটা গেল সঞ্চিত উদ্ধৃতি। এরপর কি দীর্ঘমেয়াদী দায়। এখন দীর্ঘমেয়াদী দায় আছে কিনা একটু দেখে নি। এই যে আছে 10% ঋণপত্র। 10% ঋণপত্র একটা দীর্ঘমেয়াদী দায়। ঋণপত্র বন্ধ করি, এগুলো হলো দীর্ঘমেয়াদী দায়। কত টাকা? 20,000 টাকা। 10% ঋণপত্র 20,000 টাকা। এটা একদম আমরা থার্ড কলামে লিখবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে অবশ্যই কি আসে? সবার শেষে আছে চলতি দায়। চলতি দায় তো সব অঙ্কেই থাকে, তো চলো আমরা আগে চলতি দায়গুলা নেই, ঠিক আছে? চলতি দায়। এখন চলতি দায়ের ভিতরে কি কি আছে আমরা এখন একদম অঙ্কের ভিতরে একদম শুরু থেকে খুঁজবো ইনশাল্লাহ, ঠিক আছে? কি কি চলতি দায় আছে দেখো। নগদ উদ্দীপ্ত একটা চলতি দায়, ঠিক আছে? এই একটা পাইলাম চলতি দায়। শেয়ার অধিহার এটা আসবে না। শিক্ষানবিশ সালামে একটা আয় আসবে না। আয় করার কাজে ইজারা সম্পত্তি, স্থায়ী সম্পত্তি আসবে না। মজুদ পণ্য খরচ আসবে না, আসবে না। প্রাপ্য হিসাবে একটা চলতি সম্পত্তি আসবে। প্রদেয় বিল আসবে না। প্রাপ্য বিল নাই এই অঙ্কে, খালি প্রদেয় বিল দিয়ে তুই দিছে। আচ্ছা, আমরা চলতি সম্পদ খুঁজতেছি না চলতি দায় খুঁজতেছি? মাথা তো খারাপ হয়ে গেছে আমার। চলতি দায় খুঁজতেছি, ঠিক আছে? আর আমি চলতি সম্পদে বলতেছি, হইলো এটা? এটা কোনো কথা? খুঁজতেছি চলতি দায়, দাগাচ্ছি চলতি সম্পদ। এখানে একটাও নাই। ওকে, নাই নাই না থাকলে পরেরটায় যাই। এটা তো অবশ্যই হবে না। প্রাপ্য হিসাব চলতি সম্পদ, আমার লাগবে চলতি দায়। প্রদেয় হিসাব, পাওনাদার একটা চলতি দায়, প্রদেয় বিল একটা চলতি দায়, ব্যাংক জমাতিরিক্ত একটা চলতি দায়, ঠিক আছে? এই ঋণের যে 10% যে সুদ, এটা একটা চলতি দায়। এরপরে যদি দেখি ঘোষিত লভ্যাংশ একটা চলতি দায়, ঠিক আছে? আর ঠিক আছে, ঘোষিত লভ্যাংশ একটা চলতি দায়। আচ্ছা, আগে এগুলো আগে একটু নিয়ে নেই, ঠিক আছে? তারপরে খুঁজতেছে। আচ্ছা দেখি, প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে হলো প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব আছে কত হাজার? প্রদেয় হিসাব আছে হলো 5,000 টাকা। তো চলো আগে প্রদেয় হিসাবটা লিখে নিই। সেকেন্ড কলামে লিখবো 5,000। প্রদেয় হিসাব কত? 5,000, ঠিক আছে? অলরাইট। আচ্ছা দেখো, প্রদেয় হিসাবের পরে কি আছে? প্রদেয় বিল। প্রদেয় বিল, প্রদেয় বিল কত টাকা? 4,000 টাকা। প্রদেয় বিল কি একটা চলতি দায়। প্রদেয় বিলের পরে কি আছে? প্রদেয় বিলে আছে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত একটা চলতি দায়, ঠিক আছে? 15,000, ঠিক আছে? ব্যাংক জমাতিরিক্ত 15,000। আচ্ছা, 10% ঋণ। তাহলে এই ঋণপত্রের যে 10% সুদ, ঋণের সুদ, ঋণের সুদ আমাদের জন্য একটা ব্যয়ের বকেয়া চলতি দায়, ঠিক আছে? ব্যয়ের বকেয়া চলতি দায়। এখন আমরা তো চলতি দায় খুঁজতেছি, তাহলে এখানে আসলে 20,000 টাকা আসলে ঋণপত্র। তাহলে 20,000 টাকার যদি 10% করি, কয় পার্সেন্ট করি? 20,000 টাকার যদি 10% করি তাহলে হয় কত? 20,000 টাকার 10% করলে হয় হচ্ছে হলো 2,000 টাকা। তাহলে লিখবো বকেয়া ঋণপত্রের সুদ। বিশ হাজারের কয় পার্সেন্ট করছি আমরা? 10% করছি। 20,000-এর 10% করলে হয় কত? 2,000।
আচ্ছা, এরপরে আসি ঘোষিত লভ্যাংশ। আমরা জানি ঘোষিত লভ্যাংশ একটা কি চলতি দায়। তো ঘোষিত লভ্যাংশ এটা তো আমরা অলরেডি নির্ণয় করেই ছিলাম। কত টাকা ছিল? এই যে সংরক্ষিত আয় ঘোষিত লভ্যাংশ কত টাকা ছিল? 20,000 টাকা। তাহলে চলো ঘোষিত লভ্যাংশ নিয়ে ফেলি। ঘোষিত লভ্যাংশ একটা চলতি দায়, ঠিক আছে, মনে রেখো। ঘোষিত লভ্যাংশ কি একটা চলতি দায়। কত টাকা ছিল ঘোষিত লভ্যাংশ? ঘোষিত লভ্যাংশ হলো 20,000 টাকা। আচ্ছা, এবার দেখি আর কি কি আছে এবার মতন। পেনশন তহবিল। আচ্ছা, পেনশন তহবিল, দেখো পেনশন তহবিল কিন্তু একটা চলতি দায়। পেনশন তহবিল একটা কি দায়? চলতি দায়। তাহলে পেনশন তহবিল চলতি দায় হিসেবে আমরা নিব কত টাকা? 3,000 টাকা। আগে নিয়ে নি পেনশন তহবিল। আচ্ছা, তাহলে পেনশন তহবিল কত টাকা আছে? পেনশন তহবিল দেওয়া আছে কত টাকা? পেনশন তহবিল দেওয়া আছে 3,000 টাকা। তাহলে আগে আমরা ফার্স্ট কলামে লিখি 3,000। এবার পেনশন তহবিলে তো স্থানান্তর করছে, স্থানান্তর করছে না? এই যে দেখো এখানে কি করছিল? পেনশন তহবিল। পেনশন তহবিল একটা চলতি দায়, তাহলে ওখানে যে স্থানান্তর করছে সেই স্থানান্তরের টাকাটাও তো আমাদের দেখাই দিতে হবে। আর এই সমন্বয়ের কাজটা কিন্তু দুই জায়গা হয়ে গেল। এই যে আর্থিক বিবরণীতে এখানেও কাজটা আমরা করলাম, এই যে চলতি দায়ের ভিতরে, হ্যাঁ, পেনশন তহবিলের সঙ্গে আমরা স্থানান্তরটা এখানে যোগ করে দিলাম। আবার এটা আমরা কিন্তু সেই সংরক্ষিত আয়ের ভিতরে এই স্থানান্তরটা নিছিলাম। এই যে সংরক্ষিত আয়ের ভিতরে যে পেনশন তহবিল স্থানান্তর 5,000 টাকা, ঠিক আছে। তাহলে দুই জায়গায় কাজ হয়ে গেল। তাহলে 5 আর 3 কত হাজার টাকা? 8,000 টাকা। এই হলো আমাদের চলতি দায় ছিল। তো এবার আসো আমরা চলতি দায়গুলো একটু যোগ দেই। পাঁচ 5,000, 4,000, 15,000, 2,000, 20,000, 8,000, 54,000। এবার এই 54,000-এর সঙ্গে যোগ দিব 20,000, যোগ দিব 1,18,000, যোগ দিব 2 লাখ। $3,92,000। মিলে গেছে, 3,92,000, ঠিক আছে। এটার নাম কি? মোট দায় ও মালিকানা সত্ত্ব। রাইট? আই হোপ তোমাদের বুঝাইতে পারছি। অলরাইট, ঠিক আছে। না, আজকে আর চশমা না, এখন একটু বিদায় নিচ্ছি। আজকে আসলে একটু বেশি রাত হয়ে গেছে, 3:30 বেজে গেছে অলমোস্ট। তোমাদের আজকে আর সময় নিব না। আগামীকাল সকালবেলা ইনশাল্লাহ আমি তোমাদের এই এমসিকিউ গুলা করাই দিব ইনশাল্লাহ। এই যে আমি তোমাদের অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ রেডি করছি। যে দেখো, একবার একটু চোখ বুলাই নাও, দেখো হিউজ পরিমাণ এমসিকিউ তোমাদের জন্য রেডি করছি। প্রচুর প্রচুর এমসিকিউ। এগুলো করলে ইনশাল্লাহ তোমাদের সব বোর্ডে তোমরা কমন পাবা। বেছে বেছে সবচাইতে ইম্পর্টেন্ট গুলোই আমরা রেডি করছি ইনশাল্লাহ। একটু দোয়া করো স্যারের জন্য, ঠিক আছে। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, সকালবেলা ইনশাল্লাহ তোমাদের হচ্ছে এই তোমার কি বলে এটাকে, যে কি বলে আর্থিক বিবরণীর যে
তোমার কি বলে যে এমসিকিউ গুলো সেইগুলো, তারপর আর্থিক বিবরণীর ম্যারাথন ক্লাস পাবা, মানে এমসিকিউর ম্যারাথন ক্লাস পাবা। এছাড়াও তোমরা ইনশাল্লাহ তোমাদের মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির একদম যত টাইপের অঙ্ক আসে সবগুলো আমি করাই দিব। তাহলে কোনো একটা অধ্যায়ও কিন্তু বাকি থাকলো না যেটা মোদের বিদ্যালয় থেকে তোমরা এই লাস্ট মোমেন্টে সাপোর্ট পাইলা না। এই যে দুইটা অঙ্ক করাই দিলাম, এই দুইটা অঙ্ক একটু বেশি করে প্র্যাকটিস করো, পাশাপাশি যত পারো 2024 সালের প্রশ্ন সমাধান করে তারপর পরীক্ষা হলে যাও। কেমন? সকালবেলা এটা আমি টাইমটা বলে দিব, সম্ভবত 11টার আগে না, 11টার দিকেই, ঠিক আছে? আর তোমরা অনেক বেশি সাপোর্ট করছো আমাদের, বিশেষ করে মোদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরা অনেক অনেক বেশি সাপোর্ট করছো। হ্যাঁ, আমাদের এখন আমাদের যে পরো চ্যানেলটা রয়েছে, তোমরা পরো চ্যানেলের অনেকে মানে পরো পেজের অনেকেই তোমরা এখানে যুক্ত আছো, তো তাদেরকেও তোমরা একটু সাপোর্ট করবা আমাদের যেভাবে সাপোর্ট করছো, ঠিক আছে? তো উইশ অল দ্য ভেরি বেস্ট, দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, মালিকানা স্যার কি মালিকানা স্যার? এমসিকিউ সকালবেলা এমসিকিউ ক্লাস ইনশাল্লাহ, ঠিক আছে? ফিফো করাবেন না স্যার? হ্যাঁ ফিফো করাবো, লিফো তোমাদের শর্ট সিলেবাসে নাই, ঠিক আছে স্যার? কয়টায় ক্লাস হবে সকালে বলে দিব বাবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, পরের নাইলে পূর্ণতা পাহে না স্যার। আচ্ছা আগামীকাল পড়বো, যা আগামীকাল যে কয়বার উত্তর মিলবে সেই কয়বার, কারণ আগামীকাল লাস্ট পড়াবো এইচএসসি 25 ব্যাচের, ঠিক আছে? লাস্ট